সো দ্য বয়েজ নিয়ে আর কি বলবো, কারণ আলটিমেটলি এটা একটা জার্নি। সব থেকে খারাপ এটাই লাগে যে আমরা হোমল্যান্ডারের মতন এরকম একটা আইকনিক ক্যারেক্টারকে আর কোনো দিন পাবো না, তার পাগলামিগুলো আমরা দেখতে পারবো না। তো ইয়েস, বলার তো অনেক কিছুই আছে, বাট এই ভিডিওর টপিকটা তো সেটা না। আই বিলিভ আপনারা বয়েজের আগের সিজনগুলো দেখেছেন, আর যদি না দেখে থাকেন তো অনেক কিছু মিস করছেন। আমার একটা কমপ্লিট প্লেলিস্ট বানানো রয়েছে, সম্পূর্ণ বয়েজের স্টোরিটা আপনারা সেখানে পেয়ে যাবেন, দেখতে একদমই ভুলবেন না। তো চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য বয়েজের সিজন 5 সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো শুরুতে দেখি আমরা হোমল্যান্ডার ভটের যে শেয়ার হোল্ডার রয়েছে তাদেরকে স্পিচ দিচ্ছে। ভট কোম্পানি বা ভট ইন্টারন্যাশনাল বা ভট আমেরিকান, যারা এই সুপার হিরোগুলোকে একটা বিজনেস প্রোডাক্ট বানিয়েছে। যাই হোক, হোমল্যান্ডার সেখানে স্পিচ দিচ্ছিল, আর তখনই স্টারলাইট ছদ্মবেশে সেই স্টেজে প্রবেশ করে সে এবং তার গ্রুপ সেখানে সেই ফ্লাইট 37-এর যে ভিডিওটা ছিল সেটা লিক করে দেয়। আপনাদের হয়তো মনে আছে, আমরা দ্য বয়েজের প্রথম সিজনে দেখেছিলাম যে হোমল্যান্ডার সেই প্লেনটা, যেটার নাম হচ্ছে ফ্লাইট 37, সেখানকার লোকদের না বাঁচিয়েই সেখান থেকে চলে গিয়েছিল। পরে তো নানান গল্প সাজানো হয় সেটা নাকি সন্ত্রাসী হামলা হ্যান ত্যান, তবে আসল ভিডিওটা স্টারলাইটের কাছে ছিল এবং সেটা তারা ফাঁস করে দেয়। আর স্বাভাবিকভাবেই সেখানকার মানুষের একদম শকড হয়ে যায়। আর একই সাথে হোমল্যান্ডার বুঝতেই পেরেছে যে সে একটা বড় বাস খেয়েছে এবং সে সেটাই করার চেষ্টা করে যেটা সে ইউজুয়ালি করে, লোককে লেজার করা। সেখানে উপস্থিত সবাইকে সে লেজার মেরেই ফেলতো যদি না সিস্টার সেজ সময় মতন তাকে শান্ত করে দিত। পরে আমরা অ্যাশলিকে দেখি যে বর্তমানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে, যে সব রিপোর্টারদের জানায় যে সেই ভিডিওটা এআই দিয়ে বানানো হয়েছে। অন্যদিকে আমরা হিউই, তারপর ফ্রেঞ্চি, তাদেরকে একটা ইন্টারনমেন্ট ক্যাম্পে দেখি। আগের সিজনেই দেখেছিলাম যে প্রত্যেকেই তারা ধরা পড়ে গেছিল। তো সেই ক্যাম্পের পরিবেশটা খুবই ভয়ঙ্কর, শুধু মারামারি হচ্ছে, নির্যাতন হচ্ছে। আমরা সেখানে লাভ সসেজকে দেখতে পাই, যে অ্যাকচুয়াল কমিক্স থেকে সম্পূর্ণ আলাদা, এবং তার সুপার পাওয়ার কি সেটা আর আমার বলে বোঝানোর প্রয়োজন নেই। সো এই গল্পে সে একটা ভিলেন। সো আমাদের হিরোরা সেই ক্যাম্প থেকে বেরোবে কি করে সেটাই ভাবছে। অন্যদিকে বুচার তার নিজের পিতার সাথে সাক্ষাৎ করতে চলে যায়। বুচার জানতে পারে যে তার মা মারা গিয়েছে এবং এই খবরটা তার পিতা তাকে দেয়নি। প্রথমত সে তার পিতাকে পছন্দ করে না। আমরা আগেও একটা সিজনে দেখেছিলাম যে সে তার পিতার গলা টিপে তাকে মারার চেষ্টা করেছিল, কারণ তার পিতা খুবই অ্যাবিউসিভ ছিল এবং তার পিতার কারণেই বুচারের ভাই, যার নাম ছিল লেনি, সে আত্মহত্যা করেছিল। প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল এবং ইমোশনাল ট্রমা তার ভাইকে সেই কাজটাই করিয়েছিল, আর যার কারণেই বুচার তার পিতাকে কোনোদিনই ক্ষমা করতে পারেনি। এবং বর্তমানে সে যে রাস্তাটা বেছে নিয়েছে, অর্থাৎ সেই প্রতিশোধের রাস্তা, সেখান থেকে আর সে পিছপা হাঁটবে না। আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই না যে বুচার তার পিতার সাথে কি করে, তবে প্রিটি মাচ শিওর যে সে তার পিতাকে হত্যা করে ফেলে। অন্যদিকে হোমল্যান্ডার চলে যায় ফায়ার ক্র্যাকারের সেই শোতে, যেখানে হোমল্যান্ডারের মেকআপ হচ্ছে এবং সে লক্ষ্য করে যে সেই প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট, তাদের হার্টবিট প্রচণ্ড ফাস্ট, খুবই লাউড। হোমল্যান্ডার সেটা শুনতে পাচ্ছে, সে ফিল করতে পারছে যে তারা হোমল্যান্ডারকে দেখে ভয় পাচ্ছে, এবং এটাই হোমল্যান্ডারকে যেমন খুশি করে তেমনই তার মনে সন্দেহ তৈরি করে যে এরা কেন ভয় পাচ্ছে, এরা অবশ্যই কিছু একটা লুকাচ্ছে তার থেকে। অন্যদিকে ফায়ার ক্র্যাকার, তারও ভেতরে সেই একই অবস্থা, যদিও ফায়ার ক্র্যাকার আর সেই আগের মতো নেই। মোটমাট হোমল্যান্ডারের সাথে তার সম্পর্কটা ছিল দুধের সম্পর্ক, আশা করি বুঝেছেন। বাট বর্তমানে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করার কারণে ফায়ার ক্র্যাকার হোমল্যান্ডারকে সেই জিনিসটা দিতে পারছে না যেটা হোমল্যান্ডার চায়। এনিওয়ে, সো তাদের সেই শোটা শুরু হয়, যেখানে তারা একদম কনক্লুশনে তো চলেই আসে যে সেই যে ভিডিওটা স্টারলাইট লিক করেছিল ফ্লাইট 37-এর, সেটা এআই দিয়ে বানানো হয়েছে, এবং তারা পুনরায় দোষটা দিয়ে দেয় সেই স্টারলাইটকেই। যেমনটা আমরা জানি যে এই গোটা দুনিয়া, মানে এই দ্য বয়েজের দুনিয়া এই মুহূর্তে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা দল হোমল্যান্ডারকে সাপোর্ট করে এবং একটা দল স্টারলাইটকে সাপোর্ট করে, যাদেরকে স্টারলাইটার বলা হয়। অন্যদিকে বুচার ফিলিপিনে কিমিকোকে খুঁজে বার করে, সে তো গা ঢাকা দিয়েছিল, লুকিয়েছিল। তবে সবার সাহায্য এই মুহূর্তে প্রয়োজন, কারণ বুচার জানতে পেরেছে যে হিউই, ফ্রেঞ্চি, যাদেরকে সেই ইন্টারনমেন্ট ক্যাম্পে আটকে রাখা হয়েছে, তাদের প্রত্যেককেই মেরে ফেলা হবে। হোমল্যান্ডার এরকমই প্ল্যান করেছে। তো তাদের কিভাবে বাঁচাতে হবে সেটা নিয়েই বুচার, কুমিকো, স্টারলাইট এটা প্ল্যান করছে, এবং তারা এ ট্রেনকেও তাদের সাথে আসতে বলে। এখন এ ট্রেন তো সঠিক পথটা নিয়েছে আমরা জানি, কিন্তু তার মনেও ভয়, এবং ভয় কেনই বা থাকবে না, তার নিজেরও তো একটা পরিবার রয়েছে, তাই না?
আমরা হোমল্যান্ডারকে দেখতে পাই, সে ডিপ এবং নোয়ারকে ডেকেছে, তাদেরকে বকাঝোকা করছে যে স্টারলাইট কিভাবে সেই স্টেজের মধ্যে ঢুকে পড়লো, কিভাবে সেই ভিডিওটা আপলোড করলো। এখন ডিপ তো একটা কুলাঙ্গার, মানে অপদার্থ, সে কোনো কাজেই আসে না, যেটা আমরা প্রথম থেকেই দেখেছি। এখন হোমল্যান্ডারও সেটা জানে, তবে তার তো কিছু করার নেই, কারণ ডিপ একাই আছে যে হোমল্যান্ডারের পাটা চাটে। একই সাথে হোমল্যান্ডার খুবই ক্ষুব্ধ, তার পাশে একটা মানুষের ডেড বডি আমরা দেখতে পাই, কারণ সেই মানুষটা নাকি স্টারলাইটের কিছু পোস্টে লাইক করেছিল। হোমল্যান্ডার সোশ্যাল মিডিয়া ফলো করে, তাকে নিয়ে যে মিমগুলো হয় সেগুলো ফলো করে, এবং আমরা আগেও দেখেছি সেই মিমগুলো দেখে সে কান্নাকাটি করছে বাচ্চাদের মতো। আগে যখন স্টারলাইট তাকে সেই ভিডিওটা দিয়ে ব্ল্যাকমেইল করেছিল, তখন হোমল্যান্ডার তো বলেছিল যে আমি শুধু ভালোবাসা চাই মানুষদের থেকে, এবং সেটা যদি তুমি কেড়ে নাও তো আমি সব কিছু ধ্বংস করে দেবো। সো হোমল্যান্ডার হচ্ছে বেসিক্যালি পাবলিকের ভালো অ্যাটেনশন চায়। অন্যদিকে আমরা অ্যাশলির সাথে আরেকজন নতুন হিরো বা একজন প্যাস্টর, ধার্মিক মানুষ ও ফাদারকেও দেখতে পাই। অ্যাশলির সাথে এই মানুষটার বিয়ে হয়েছে, যেমনটা বলেছিলাম অ্যাশলি কিন্তু আর এখন যেমন তেমন কোনো মানুষ না, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। তবে কিভাবে এত বড় পদ সে পেল? ওয়েল, আমরা দেখেছিলাম যে অ্যাশলি একটা ক্যান্সার পেশেন্ট ছিল, একই সাথে সে হোমল্যান্ডারের এগেনস্টেও কিছু স্টেপ নিয়েছে, এবং তার মনে ভয় ছিল যে যদি হোমল্যান্ডার জেনে যায় তো কি হবে। সেই কারণে সে তার শরীরে সেই কম্পাউন্ড ভি বা টেম্পোরারি ভি, যে ওষুধ যেটার মাধ্যমেই এই সুপারহিরো বানানো হয়েছে, সেটা পুশ করে, যার ফলে তার মধ্যে একটা অদ্ভুত শক্তি চলে আসে। এই মুহূর্তে অ্যাশলির মধ্যে দুটো পার্সোনালিটি রয়েছে, অর্থাৎ তার মধ্যেই আর একটা অ্যাশলি রয়েছে যে খুবই স্মার্ট, একই সাথে সে মানুষদের মন পড়তে পারে। তো স্বাভাবিকভাবে এত ক্ষমতা অর্জন করা তার পক্ষে খুব একটা কঠিন ব্যাপার তো না। অন্যদিকে A-Train কথা তো বলছিলাম যে এই মুহূর্তে স্টারলাইটকে হেল্প করছে। পরে আমরা দ্য ডিপকে দেখি যে A-Train পরিবারকে খুঁজে বার করার চেষ্টা করছে, যদিও A-Train সময় মতন তার ফ্যামিলিকে সেখান থেকে সরিয়ে দেয়, এবং সে ডিপের মুখোমুখি হয়। সে ডিপকে দুটো কথাও শোনায় যে তুমি কতদিন হোমল্যান্ডারকে এরকমভাবে হেল্প করবে। ডিপ নিজেও জানে যে হোমল্যান্ডার মোটেও ভালো মানুষ না, সে ডিপকে এক ফোঁটা রেসপেক্ট করে না, তা সত্ত্বেও সে কেন হোমল্যান্ডারের পা চেটে বেড়াচ্ছে সেই উত্তরগুলো কিন্তু ডিপের কাছে নেই। এনিওয়েজ, আমাদের গল্পের মেন ক্যারেক্টারগুলো যারা সে ক্যাম্পে আটকা পড়ে রয়েছে তাদেরকে তো বাঁচাতে হবে। তো সেই কারণে বিলি বুচার দ্য ওয়ার্ম নামক আর একজন এক্স সুপারহিরোর কাছে যায়, তার থেকে হেল্প চায়। অ্যাকচুয়ালি সেই ব্যাটা একটা ছোট মেয়েকে কিছু নোংরা মেসেজ পাঠিয়েছে, সেটা দিয়েই বিলি বুচার তাকে ব্ল্যাকমেইল করে এবং ওয়ার্মের থেকে হেল্প চায়। ওয়ার্মের একটাই কাজ, সেটা হচ্ছে গর্ত করা। তো ওয়ার্ম তাকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? আমাদের গল্পের বাকি হিরোরা যারা সেই ক্যাম্পে আটকা পড়ে রয়েছে, সেই ক্যাম্পে ঢোকার একটা রাস্তা সে করে দেবে। তো সময় মতন সে সেটাই করে। বুচার এবং বাকি লোকেরা সেই ক্যাম্পে তো প্রবেশ করে, তবে হোমল্যান্ডার অলরেডি তাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে। সে অলরেডি সেখানে উপস্থিত ছিল, যে প্রথমে কিমিকোর উপরে আক্রমণ করে। দেখবেন এই গোটা সিজনে কিমিকোর সাথে কিন্তু খুব খারাপ জিনিস হয়েছে, যেহেতু তার শরীরে হিলিং ফ্যাক্টর রয়েছে, যার কারণে যত কাটা ছেঁড়া সব তার সাথেই হয়। অন্যদিকে বিলি বুচারের শরীরে যে টিউমারটা রয়েছে, এক টাইপের জন্তুতে পরিণত হয়েছে যেটা, সেটা কিন্তু হোমল্যান্ডার তার এক্স-রে ভিশন দিয়ে দেখতে পাচ্ছে। হোমল্যান্ডার ইভেন খুবই খুশি যে বিলি বুচার এত কিছু করেছে জাস্ট হোমল্যান্ডারের জন্যই, মানে সে হোমল্যান্ডারের সাথে লড়বে এমনটাই তো তাদের মধ্যে প্রমিস হয়েছিল, তাই না? তবে সময় মতন স্টারলাইট চলে আসে, যে তার পাওয়ার ইউজ করে হোমল্যান্ডারকে খানিকক্ষণের জন্য ব্লাইন্ড করে দেয়, যাতে বাকি লোকেরা পালাতে পারে। তবে হোমল্যান্ডারকে আটকানো অত সহজ তো না। তো সেই ক্যাম্পে একটা বড় ফাইট তো হচ্ছে। আমাদের MM, যে সেই লাভ সসেজকে প্রথম থেকে অপছন্দ করতো, এবার তার সময় এসেছে বদলা নেওয়ার, এবং সে সেই লাভ সসেজকে ফাইনালি হত্যা করে। সবই তো হচ্ছে, তবে হোমল্যান্ডার তখন আচমকা তার লেজার দিয়ে হিউইকে মারার চেষ্টা করে, মানে তাকে মারতে যায়। আর তখনই হিরোর মতন এন্ট্রি মারে A-Train, যে সবাইকে তার সুপার স্পিড দিয়ে নিরাপদ স্থানে ছেড়ে রেখে আসে। হোমল্যান্ডার তারপর A-Train পিছু করে, তাদের মধ্যে একটা চেসিং হয়, তবে দৌড়ানোর সময় সামনে একজন মানুষ পড়ে যাওয়াতে A-Train তাকে ডজ করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, এবং হোমল্যান্ডার তাকে ধরে ফেলে। এবং এই সিনটা খুবই ট্র্যাজিক এবং ইন্টারেস্টিং। গল্পটা শুরুই হয় A-Trainকে দিয়ে, যখন সে হিউইর গার্লফ্রেন্ডকে ছিন্ন বিচ্ছিন্ন করে চলে গিয়েছিল। সে দৌড়াতে দৌড়াতে ব্রেক মারতে পারেনি, এবং হিউইর গার্লফ্রেন্ড মারা যায়, এবং সেখান থেকে দ্য বয়েজের স্টোরি শুরু হয়। তবে শেষ মুহূর্তে এসে এবার সে ব্রেকটা তো মারতে পারে সময় মতন, তবে এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। হোমল্যান্ডার তাকে হাতে নাতে ধরে নিয়েছে, তবে তার মনে এক ফোঁটাও ভয় নেই, বরং হোমল্যান্ডারকে সে মুখের উপরে স্পষ্ট কিছু কথা বলে দেয়, যে তোমার শরীর থেকে যদি তোমার পাওয়ারগুলো চলে যায় কি করবে তুমি। সেম ডায়লগ সেই ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যানকে বলেছিল না, যে এই স্যুটটা যদি চলে যায় কে তুমি। যাই হোক, আয়রন ম্যানের উত্তর দেওয়ার মতন অনেক কিছু ছিল, তবে হোমল্যান্ডারের সেটা নেই। সে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়ে এবং A-Trainকে সেখানেই হত্যা করে ফেলে। এবং সত্যি এটা আমাকে বলতেই হবে যে A-Trainএর যে স্টোরি আর্ক রয়েছে, এটা প্রশংসা করার মতন। এটা সেরা ছিল যে একটা ক্যারেক্টার যাকে নিয়ে গল্প শুরু হয়, যাকে প্রথমে ভিলেনের রূপে দেখানো হয়েছিল, তবে শেষ মুহূর্তে এসে একটা হিরোইক এক্সিট নেয় সে।
মানে প্রথম থেকেই সে হোমল্যান্ডারকে খুবই ভয় পেত, তবে মরার আগে তার মনে এক ফোঁটা ভয় নেই। সে জানে সে মরবে, তা সত্ত্বেও সে হোমল্যান্ডারের চোখে চোখ রেখে হেসে যাচ্ছিল, যেন হোমল্যান্ডারের কোনো ভ্যালুই নেই। সো এড্রিয়ান তো মারা গেছে। তার ফিনারেলে আমরা দেখি ও ফাদার সে কিছু জ্ঞান দিচ্ছে, একজন প্রিচার সে। স্টারলাইটকে সে ভয়ঙ্করভাবে অপমান করছে, জনতাকে আরও ক্ষুব্ধ করছে স্টারলাইটের এগেনস্টে। এবং ও ফাদারের এটা কিন্তু পাওয়ার, সে দুর্দান্ত ইনফ্লুয়েন্স করতে পারে মানুষদের। তবে অন্যদিকে হোমল্যান্ডার কিন্তু সত্যি এড্রিয়ানের মৃত্যুতে শকড এবং স্যাড, কারণ সে কোনোদিন কল্পনাই করতে পারেনি যে এড্রিয়ান তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। মোটমাট সে যাদের যাদের বিশ্বাস করেছিল, ভেবেছিল এই মানুষগুলোই হয়তো তার সাথে আছে, তবে হোমল্যান্ডার রিয়েলাইজ করছে যে সে একা। আর এটাই সব থেকে খারাপ জিনিস, যে কোনো মানুষ এরকম লেভেলের শক্তিশালী, সে যদি নিজেকে একা ফিল করতে থাকে তো তার কি ভয়ঙ্কর ফলাফল হতে পারে। অন্যদিকে পেনসিলভেনিয়ার একটা সেফ হাউস পরিত্যক্ত, সেখানে বুচার সবাইকে জড়ো করেছে। অন্যদিকে সমীরকে আমরা দেখতে পাই, সেই ভিক্টোরিয়া নিউম্যানের হাজব্যান্ড, যে সেই সুপ কিলিং ভাইরাসটা বানাচ্ছিল, অর্থাৎ সেই ভাইরাস যেটা দিয়ে সুপারহিরোদের মেরে ফেলা সম্ভব। বুচার জানায় যে এই ভাইরাসটা এখন যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে, যেটা হোমল্যান্ডারকেও মেরে ফেলে দিতে পারে, তবে সেটাকে আগে টেস্ট করতে হবে। এখন টেস্ট তারা কোথায় করবে? তাদের টার্গেট হচ্ছে টিনেজ কিক্সের একজন মেম্বার, যার নাম হচ্ছে রকহার্ট, যে প্রচণ্ড পাওয়ারফুল, তার শরীরটা একদম পাথরের, ইনডেস্ট্রাক্টেবল, তার উপরে টেস্ট করা যেতে পারে। তবে এখানেও অনেকগুলো প্রশ্ন চলে আসছে, বিশেষ করে স্টারলাইট এবং কিমিকো, তারা কি করবে? কারণ এই ভাইরাস প্রত্যেকটা সুপারহিরোকেই মেরে ফেলতে পারে যদি এটা হাওয়ায় মিশে যায়। এখন সুপারহিরো মারা গেলে স্টারলাইট, কিমিকো এরাও তো মারা যাবে, যাদেরকে বহু মানুষ ভালোবাসে। সবাই এই ব্যাপারটা বুঝতে পারছে, তবে বুচার যে বদলা নেওয়ার জন্য এতটাই অন্ধ হয়ে গেছে, সে এখন নিজের চোখে হোমল্যান্ডারের মৃত্যু ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না। অন্যদিকে আমাদের হোমল্যান্ডার এই ট্রেনের সে বিশ্বাসঘাতকতায় এতটাই ভেঙে পড়েছে যে সে বুঝে উঠতে পারছে না যে কে তার নিজের, আর সেই কারণেই সে আবার একটা ভুংচাং কাজ করে বসে, সরাসরি চড়ে যায় সেই ওয়াট টাওয়ারে এবং সোলজার বয়কে আবারও জাগিয়ে তোলে। আমরা দেখেছিলাম সোলজার বয় যে ক্রায়ো স্লিপের মধ্যে রয়েছে, তাকে হোমল্যান্ডার জাগিয়ে দেয়। যাই হোক, ঘুম থেকে উঠেই সোলজার বয়ের রিয়াকশনটা বড় অদ্ভুত ছিল, যেটা নিয়ে আর আমি ডিসকাস করতে চাইছি না। তো হোমল্যান্ডার সোলজার বয়কে কেন জাগালো? দেখুন, এদের রিলেশনটা কমপ্লিকেটেড। আমরা দেখেছিলাম যে হোমল্যান্ডার অলওয়েজ চেয়েছিল একজন পিতা যে তাকে ভালোবাসবে, এবং সে কোনোদিনই জানতো না যে তার আসল পিতাকে, তবে পরে সে জানতে পেরেছিল যে সোলজার বয়েরই বায়োলজিক্যাল পুত্র হচ্ছে সে। সো তখন থেকে সোলজার বয়ের প্রতি একটা সফট স্পট তার চলে আসে। যাই হোক, সোলজার বয়কে সে একটা মিশন দিতে চায়, যেহেতু সে খুব ভালো ট্র্যাকার, খুব ইজিলি মানুষদের খুঁজে বার করতে পারে, তো বুচারকে খোঁজার মিশনটাই দেওয়া হয় সোলজার বয়কে। অন্যদিকে আমাদের বয়েজরা তাদের মিশন করতে তো চলে গেছে সেই ভাইরাসটাকে টেস্ট করার জন্য। তারা টেস্ট করবে রকহার্ট নামক আর একটা সুপারহিরোর উপরে, যে বহুদিন ধরে, মানে বহুদিন না অ্যাকচুয়ালি বহু বছর ধরে নড়াচড়া না করে একদম বিশাল দানবের মতন হয়ে গেছে, মানে লিটারালি সে একটা পাহাড় হয়ে গেছে। একই সাথে রকহার্টের শরীরের মধ্যে থেকে লাভার মতনও একটা জিনিস আমরা দেখতে পাই, তবে পরে ফ্রেঞ্চি জিনিসটা ফিগার আউট করে যে সেটা লাভা না, বরং অন্য কিছু, আপনারা বুঝে নিন। যাই হোক, অন্যদিকে সেই বিল্ডিংয়ে আরেকজন সুপারহিরোও ছিল, একটা কম বয়সী মেয়ে, কাউন্টেস ক্রো, যে আবার এর মুখোমুখি হয়। এখন সবাই বলছে যে এই মেয়েটাকেও মেরে ফেলা হোক, আপদ বিদয় হোক, একই ভাইরাসে দুজনই মরুক, কোনো ব্যাপার না। তবে সেই মেয়েটাকে বাঁচার একটা সুযোগ করে দেয়। সে রিয়েলাইজ করে যে এই মেয়েটা খারাপ না। যাই হোক, এখন ভাইরাস আনতে হবে। সো আমাদের বুচার সেই ভাইরাসটা আনছে। সো আসার পথে আচমকা সোলজার বয়ের মুখোমুখি হয় সেও তো বুচারকে খুঁজছে। এখন প্রতিবারের মতন সবাই সোলজার বয়কে দেখে অবাক হয়ে যায় যে এই বেটা এখনো বেঁচে আছে। অন্যদিকে হোমল্যান্ডারকে সাহায্য করার জন্য সেই টিনেজ কিক্সের আরও দুটো মেম্বার সেখানে চলে আসে, জেটস্ট্রিক এবং শিলাইন, যারা আমাদের হিরোদের সাথে লড়াই করা শুরু করে। জেটস্ট্রিক তো হিউইকে আকাশে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করে, তবে সময় মতন স্টারলাইট এসে তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে বাকি লোকেরা ভাইরাসটা নিয়ে সেই টিনেজ কিক্সের বাড়িটায় প্রবেশ করে, যেখানে তারা টেস্টটা করবে। জেটস্ট্রিক এবং সোলজার বয় তারাও সেখানে চলে এসেছে, আর তখনই তারা সেই ভাইরাসটা ট্রাই করে। তারা দেখতে চাইছিল যে ভাইরাসটা কতটা পাওয়ারফুল, মানে হোমল্যান্ডারকে মারার মতন ক্ষমতা এটার মধ্যে আছে নাকি, এবং সেটা টেস্ট করার বেস্ট উপায় হচ্ছে সোলজার বয়ের উপর টেস্ট করা, কারণ সোলজার বয়ও অনেকটা হোমল্যান্ডার লেভেলের পাওয়ারফুল। তো তারা সেখানেই টেস্ট করে এবং আমরা দেখতে পাই যে সোলজার বয়ের অবস্থা খুবই খারাপ, সে তার জ্ঞান হারায়। অন্যদিকে জেটস্ট্রিক এবং রকহার্ট তারা তো ভয়ঙ্করভাবে মারা যায়। অন্যদিকে আমরা অ্যাশলিকে দেখতে পাই, সে সিস্টার সেজের সাথে সাক্ষাৎ করতে যায়। এখন হোমল্যান্ডার যা যা করছে সব কিছু তো সিস্টার সেজের প্ল্যান অনুযায়ী তো হচ্ছে, এবং হোমল্যান্ডার যে পাগলা হয়ে গেছে, সে যে ভুলচালভাবে দেশটাকে চালানোর চেষ্টা করছে, এটা অ্যাশলি নিজেও জানে, এবং সিস্টার সেজ কেন তাকে হেল্প করছে এটাই সে জানার চেষ্টা করছে, তবে সিস্টার সেজ কোনো হেল্প তাকে করে না।
আমরা অ্যাশলিকে আবারও দেখতে পাই যে সে তার নিজেরই আর একটা ভার্সনের সাথে কথা বলে, মানে তার মাথার পিছনে আর একটা মুখ রয়েছে যে কথা বলতে পারে, তার মধ্যে টেলিপ্যাথিক কিছু অ্যাবিলিটিস রয়েছে এবং সে চায় যে অ্যাশলি ভালো কিছু করুক। দেখুন, প্রথম থেকেই কিন্তু আমরা দেখে এসেছি অ্যাশলি একটা ভালো ক্যারেক্টার, সে জাস্ট ভয়ে ভয়ে সব কাজ করছে। অন্যদিকে আমরা হোমল্যান্ডারকে দেখতে পাই সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় যেখানে সেই বদ্ধ ঘরে ভাইরাসের কারণে সব সুপারহিরোগুলো মারা গিয়েছিল। সেখানে সোলজার বয়ের মৃতদেহ দেখে হোমল্যান্ডার দুঃখে ভেঙে পড়ে, তবে আচমকা আমরা দেখতে পাই সোলজার বয় উঠে বসে, মানে এই ব্যাটা এখনও বেঁচে আছে। অন্যদিকে রাশিয়ার সাজদাতে একটা পরিত্যক্ত বাড়িতে কয়েকজন সৈনিক সিআইএর একটা ব্ল্যাক সাইট তদন্ত করতে যায় এবং সেখানে এক টাইপের ফোর্স বা কেউ একজন সেই সৈনিকগুলোকে হত্যা করতে থাকে ভয়ঙ্করভাবে। তবে কে সেটা হচ্ছে রায়ান, হোমল্যান্ডারের ছেলে। অন্যদিকে যেমনটা দেখেছিলাম সোলজার বয় সে তো বেঁচে আছে, তো সেই ওয়ার টাওয়ারে হোমল্যান্ডার একটা কনফারেন্স ডেকেছে যেখানে অ্যাশলি সোলজার বয়কে ডেমোক্রেটিক মডেল অফ প্যাট্রিয়টিক ফ্রিডম একটা উপাধি দেয়। চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশ, হোমল্যান্ডার আবারও মানসিকভাবে ভেঙে পড়তে থাকে এবং তারই মধ্যে সে ম্যাডলিন স্টিলওয়েডের কণ্ঠস্বর শুনতে পায়। ম্যাডলিন হচ্ছে সেই মানুষটা যে ফার্স্ট সিজনে মারা গিয়েছিল এবং সেই একমাত্র শেষ ব্যক্তি যে হোমল্যান্ডারের গলায় একটা লিশ পরিয়ে রেখেছিল। অর্থাৎ ম্যাডলিনের মৃত্যুর পরেই কিন্তু সব কিছু ভেস্তে যায়। হোমল্যান্ডার কমপ্লিটলি ভাবে ক্রেজি হতে থাকে তারপর থেকে, মানে সে পাগল তো ছিল, তবে তাকে আর আটকানোর মতন বা বোঝানোর মতন, শান্ত করার মতন আর কেউ নেই। তো যাই হোক, ম্যাডলিনের কণ্ঠস্বর শুনতে পায় সে, তার মাথায় তো ম্যাডলিন ভাসছে এবং আচমকা সে সাংবাদিকদের সামনে ঘোষণা করে বসে যে সোলজার বয় তার পিতা। বলতে গেলে একটা শকিং রিভিলেশন, যেটা শুনতে পেয়ে সোলজার বয় এবং সিস্টার সেজ তার একটু অস্বস্তিতে পড়ে, মানে হোমল্যান্ডার যে কখন কি করবে সেটা তো কারোর মাথাতেই নেই। পরে সেইজ হোমল্যান্ডারকে সত্যটা জানায় যে সেই ভাইরাসে সোলজার বয় মারা যায়নি, কারণ সোলজার বয়ের শরীরে সেই পুরনো V1 ফর্মুলা পুশ করা হয়েছিল যেটা আরও স্ট্রং ছিল, যার কারণে আমরা যেসব ওল্ড সুপারহিরো যাদেরকে দেখেছিলাম, সোলজার বয় রয়েছে, তারপর স্টর্ম ফ্রন্ট ছিল, তাদের কিন্তু বয়স হতো না। সো সেই V1 ফর্মুলা এতটাই পাওয়ারফুল ছিল যার উপরে সেই ভাইরাসটা কাজ করেনি। তো হোমল্যান্ডার তো বুঝে যায় যে সেই ভাইরাসে হোমল্যান্ডার মরে যেতে পারে, যার কারণে সে সেই V1 ফর্মুলাটা খোঁজার আদেশ দেয় সবাই, তার এখন V1 প্রয়োজন। এখন সোলজার বয়ও তো একটা সুযোগ পেয়ে গেছে হোমল্যান্ডারকে, সেও অপমান করে বসে যে সে যদি কোনোভাবে লুকিয়ে চুরিয়ে ভাইরাস থেকে বেঁচেও যায় তাহলে হোমল্যান্ডার বুড়ো হয়ে মারা যাবে, কিন্তু সোলজার বয় সে কখনো বুড়ো হবে না। অন্যদিকে আমাদের গল্পের হিরোরা তারাও তো শকড যে সেই ভাইরাস থেকে সোলজার বয় কীভাবে বেঁচে গেল। তারাও V1 এর ব্যাপারটা জানতে পারে এবং হোমল্যান্ডার যদি V1 পেয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে, সে ব্যাটা অমর হয়ে যাবে। তো সেই কারণেই তাদের আরেকজনের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে স্ট্যান এডগার। সো অ্যানির সোর্স ধরে তারা স্ট্যান এডগারের সেই পুরনো বাংকারে যায়, তবে জয়ী তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। জয়ী হচ্ছে ভিক্টোরিয়া নিউম্যানের মেয়ে, তবে স্ট্যান জয়ীকে আটকে দেয়। স্ট্যানও তো নিজেও লুকিয়ে এখানে বসবাস করছে। বাংকারটা এমনভাবে বানানো যে হোমল্যান্ডার স্ক্যান করে দেখতে পারবে না, ভেঙে এখানে ঢুকতে পারবে না, মানে হোমল্যান্ডার প্রুফ। একই সাথে স্ট্যান সে কিন্তু এই V1 এর ব্যাপারে জানে, অর্থাৎ কম্পাউন্ড ভির সেই ফর্মুলা যেটার উপরে সেই ভাইরাস কাজ করছে না। বাই দ্য ওয়ে, যেমনটা বললাম, জয়ী সে কিন্তু এই বয়েজদের উপরে একটু ক্ষেপে রয়েছে, কারণ এই বয়েজরাই কিন্তু জয়ীর মা অর্থাৎ ভিক্টোরিয়া নিউম্যানকে হত্যা করেছে, যার কারণে সে কখনো এদেরকে ক্ষমা করতে পারবে না। বাই দ্য ওয়ে, সময়ের সাথে সাথে হোমল্যান্ডারের মেন্টাল ব্রেকডাউন আরও হচ্ছে, মানে সে ধীরে ধীরে আরও পাগল হচ্ছে। মানুষের করা অপমানগুলো তার মাথায় চলছে এবং সে ধীরে ধীরে হ্যালুজিনেট করতে থাকে। সে ম্যাডলিনকে দেখতে থাকে যে এই পাগল ডিলিউশনাল হোমল্যান্ডারকে আরও পাগল বানিয়ে দেয়। মানে হোমল্যান্ডার নিজেকে এই মুহূর্তে একটা গড রূপে চিন্তা করতে থাকে। হোমল্যান্ডার ভাবছে যে সে একা, কেউ তাকে বোঝে না, অবশ্যই সে কোনো সাধারণ মানুষ না, বরং সে গড লেভেলের কেউ, এমনটাই তার মাথায় চিন্তা আসতে থাকে। অন্যদিকে জয়ী রায়ানের সাথে সাক্ষাৎ করে লুকিয়ে লুকিয়ে। জয়ী তো বুচারের উপরে চরম ক্ষেপে রয়েছে, কারণ বুচার জয়ীর মাকে হত্যা করেছিল। তবে রায়ান জানে যে বুচার এই মুহূর্তে অনেক শক্তিশালী, সে কোনো নর্মাল মানুষ তো না। পরে রায়ান বুচারের সাথেও সাক্ষাৎ করে এবং বুচার যে কাজটা প্রথম থেকেই করে আসছে, রায়ানকে ইউজ করা। সে জানে যে হোমল্যান্ডারের সাথে লড়তে হলে হোমল্যান্ডারের নিজের ছেলে অর্থাৎ রায়ানকে ব্যবহার করা প্রয়োজন। তো সে রায়ানকে সেটাই বোঝাচ্ছে যে আসল শত্রু হচ্ছে হোমল্যান্ডার। সো একদিকে আমাদের হোমল্যান্ডার সে তো লোকদের পাঠিয়ে দিয়েছে সেই V1 খোঁজার জন্য, মানে ডি, ব্ল্যাক নোয়ার, সেকেন্ড ব্ল্যাক নোয়ার অ্যাকচুয়ালি, তারপর সিন্ডি, ডগনট, এদেরকে V1 খুঁজতে পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা কিমিকো এবং ফ্রেঞ্চির একটা স্ট্রং রিলেশনশিপও আমরা এই 5 নম্বর সিজনে দেখতে পারি। আমরা দেখতে পারি যে কিমিকো তার ভায়োলেন্ট নেচার থেকে সরে এসে একটু শান্ত জীবনের দিকে বেশি ঝুঁকছে। সে চাইছে একটা স্টেবল ফিউচার, যেখানে ফ্রেঞ্চি এবং কিমিকো তাদের একটা বাচ্চা হবে, তারা শান্তিতে সংসার করবে, এমনই কিছু একটা সে চিন্তা করছে।
সো আমাদের বুচার একদিকে তো রায়ানের মগজধোলাই করছে, রায়ান বুঝতে পারছে যে বুচার রায়ানকে ইউজ করার চেষ্টা করছে। অন্যদিকে ডিপ, নোয়ার এবং বাকি লোকেরা সেই বাংকারের কাছে চলে এসেছে যেখানে আমাদের গল্পের বাকি চরিত্ররা লুকিয়ে রয়েছে। এখন বাংকারটা তো হোমল্যান্ডার প্রুফ, যেমনটা বলেছিলাম, হুটহাট করে কেউ ঢুকতেও পারবে না, দরজার একটা পাসওয়ার্ড রয়েছে, সেটা না দিলে দরজাটা খুলবেও না। ওয়েল, সেই স্থানে অর্থাৎ স্ট্যান এডগারের সাথে আর একটা ছেলেও উপস্থিত ছিল, অদৃশ্য একটা ছেলে যার নাম হচ্ছে ম্যাভরিক, এবং সে হচ্ছে ট্রান্সলুসেন্টের ছেলে, যাকে আমরা দেখেছিলাম সেই প্রথম সিজনেই মারা গিয়েছিল। অর্থাৎ এই ট্রান্সলুসেন্টকে হত্যা করেই তো বয়েজ হোমল্যান্ডারের এগেনস্টে একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। তো সেই ট্রান্সলুসেন্টের যে ছেলে রয়েছে ম্যাভরিক, সে তো অদৃশ্য, তবে সেই শয়তানগুলোর মধ্যে একটা মাল রয়েছে যে অনেকটা কুকুরের মতন, মানে তার পাওয়ারটা অ্যাকচুয়ালি কুকুরের মতন, সে দুর্দান্ত শুকতে পারে এবং সে ম্যাভরিককে ধরতে পেরে যায় যে বাইরে ছিল। তারা যখন দরজার কোড জিজ্ঞেস করে ম্যাভরিক তো তাদেরকে বলবে না, তখন ডিপ ম্যাভরিককে সত্যটা জানিয়ে দেয় যে সেই হিউই ক্যাম্বেল, যার সাথে ম্যাভরিকের এই অল্প সময় বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, সেই তো ম্যাভরিকের পিতাকে হত্যা করেছিল। এতদিন ম্যাভরিক ভুল কথা জানতো, এখন সে সত্যটা জানতে পেরেছে, আর সেই কারণে সে দরজাটা খুলে দেয়। তো সেই বাংকারের মধ্যে শুরু হয়ে যায় তুমুল লড়াই। সিন্ডি ভুল করে ম্যাভরিককে মেরে ফেলে, অন্যদিকে অ্যানি ভাবতে থাকে যে হিউই হয়তো মারা গেছে এবং সে সিন্ডিকে মেরে ফেলে। পরে যদিও সে দেখতে পায় যে না, হিউই বেঁচে রয়েছে। অ্যাকচুয়ালি স্টারলাইট বা অ্যানি সে হিউইকে খুব ভালোবাসে। অন্যদিকে স্ট্যান এডগার চুপচাপ সেখান থেকে সবাইকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করে, তবে ব্ল্যাক নোয়ার তাকে ধরে ফেলে। তবে পরে ডিপ আবার ব্ল্যাক নোয়ারকে অজ্ঞান করে স্ট্যান এডগারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় হোমল্যান্ডারের কাছে। মানে সে হোমল্যান্ডারের কাছে এতটাই ভালো হতে চায় যে সে প্রমাণ করতে চায় যে এই স্ট্যান এডগার, যাকে এই হোমল্যান্ডার এত বছর ধরে খুঁজছে, তাকে এই ডিপ খুঁজে এনে দিয়েছে। অন্যদিকে রায়ান একা একা হোমল্যান্ডারের মুখোমুখি হয়। বুচার তাকে যেটা বারণ করেছিল সেটা সে শোনে না। রায়ান একটা কথাই শুনতে চায় যে হোমল্যান্ডার কি সত্যি রায়ানের মায়ের সাথে অর্থাৎ বেকার সাথে খারাপ কিছু করেছিল। দেখুন, হোমল্যান্ডার অস্বীকার করে এবং সে প্রথম থেকেই করে এসেছে, তবে তার দোষ তো রয়েছে, যেটা বেকার আচরণ এবং সেই সিসিটিভি ফুটেজ থেকে তো আমরা দেখতে পেরেছি। যাই হোক, রায়ান তো হোমল্যান্ডারের কোনো কথা শুনবে না, সে সরাসরি তার লেজার টেজার দিয়ে অ্যাটাক করে, আর যার কারণে হোমল্যান্ডার তাকে খুব বাজেভাবে পেটায়, তাকে আহত অবস্থায় সেখানে ফেলে রেখে চলে যায় এবং পরে বুচার সেই স্থানে এসে রায়ানকে উদ্ধার করে। অন্যদিকে ডিলিউশনাল হোমল্যান্ডার সে তো সেই ভট টাওয়ারে ফায়ার ক্র্যাকারকে ডেকে বলেই দিয়েছে যে সে এখন আর কোনো সুপার হিরো না, সে আর কোনো মানুষ না, বরং সে এখন ঈশ্বর, সে একটা গড, একজন দেবদূত এসে যে ভবিষ্যৎবাণী করে দিয়েছে যে সে পৃথিবীর একজন ত্রাতা হবে। এখন স্বাভাবিকভাবেই সেই কথাগুলো ফায়ার ক্র্যাকারকে একটু আনকমফোর্টেবল ফিল করাচ্ছে, তবে ভয় তো পায় সে। অন্যদিকে রায়ানের হুশ এসেছে এবং সে বুচারের উপর খেপে গেছে, কারণ সে বুঝতে পেরেছে যে বুচার তাকে হোমল্যান্ডারের এগেনস্টে ইউজ করার চেষ্টা করছে। অন্যদিকে ফ্রেঞ্চি জানায় যে নতুন সুপ ভাইরাস তৈরি হতে এখন অনেক সময় লাগবে, মানে সেটাকে আরও পাওয়ারফুল করতে। ততদিনে যদি হোমল্যান্ডার V1 খুঁজে পেয়ে যায় তখন কি হবে? সেই কারণে তারা সিদ্ধান্ত নেয় যে তারা ফোর্ট হারমোনিতে যাবে। ফোর্ট হারমোনি হচ্ছে একটা মিলিটারি হসপিটাল, একটা রিসার্চ ফ্যাসিলিটি, এটা 1944 সালে ডিকমিশন হয়ে গেছিল, যদি সেখানে সেই V1 এর কোনো পুরনো স্যাম্পেল ডোজেজ কিছু যদি পাওয়া যায়। অন্যদিকে স্টারলাইট বা অ্যানি তার পিতার সাথে সাক্ষাৎ করতে যায় এবং সেখানে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, একটু অস্বস্তিকর হয়ে যায়, কারণ তার পিতা আবার অ্যান্টি স্টারলাইট আন্দোলনের সাথে জড়িত। যদিও তার পিতা স্টারলাইটকে সাপোর্ট করে মনে মনে, তবে মুখে তো এগুলো প্রকাশ করতে পারবে না। একই সাথে অ্যানি তার সৎ ভাইয়ের সাথে সাক্ষাৎ করে ম্যাসন, সেও আবার স্টারলাইটকে পছন্দ করে না। অন্যদিকে ডিপ এবং নোয়ারের মধ্যে একটু ঝগড়া তো চলছে। আমরা দেখেছিলাম নোয়ার সেই স্ট্যান এডগারকে ধরেছিল, তবে ডিপ আবার তার থেকে সেই এডগারকে চুরি করে নিয়ে হোমল্যান্ডারের কাছে চলে যায়, নিজে ক্রেডিটটা নিয়ে নেয়, তো সেটা নিয়ে তাদের মধ্যে একটু ঝগড়া চলছে। একই সাথে ও ফাদার, যে বর্তমানে অ্যাশলির হাজব্যান্ড, একজন প্রিচার, চার্চের কিছু সাপোর্ট টাপোর্ট ছিল তার, যেমনটা জানি, তবে বর্তমানে সে খুব মন্দায় চলছে, ঠিক মতন ডোনেশন আসছে না, কি করবে সেটা নিয়ে অ্যাশলি চিন্তিত। দেখুন, দ্য বয় সিরিজে এই সমাজের নোংরা সত্যটাকে দেখানো হয়, যে কিভাবে কোনো পলিটিক্যাল বা কোনো রিলিজিয়াস এজেন্ডা চালানো হয়, সব কিছুই এই গল্পে ভালো মতন দেখানো হয়েছে। আনফর্চুনেটলি যে আমি এই ভিডিওতে সব কিছু নিয়ে ডিসকাস করতে পারবো না, তবে আপনারা যদি সিরিজটা দেখে থাকেন তো আশা করি বুঝবেন যে আমি কোনগুলো বলার চেষ্টা করছি। সো আমাদের বয়দা তো সেই ফোর্ট হারমোনিতে গেছে, তবে সেখানে গিয়ে তারা অদ্ভুত আচরণ করছে, সবাই একটু রাগী আক্রমণাত্মক হয়ে গেছে। তারা সেখানে বহু ডেড বডিও খুঁজে পায়, যেগুলো ভালো মতন খতিয়ে তারা বুঝতে পারে যে এরা মারামারি করে মারা গেছে। সো এই স্থানে এরকম কোনো ভাইরাস বা কিছু তো রয়েছে যেটা এই মানুষগুলোকে উগ্র করে দিচ্ছে, তবে ফ্রেঞ্চির উপরে সেই ভাইরাসটা কাজ করেনি, কারণ ফ্রেঞ্চি অলওয়েজ নেশাতেই থাকে, যেটা সেখানকার হাওয়ার মধ্যে থাকা সেই ভাইরাসটাকে কাউন্টার করে যাচ্ছে। অন্যদিকে সোলজার বয় এবং হোমল্যান্ডার তারাও এই স্থানে এসেছে। এই স্থানের ব্যাপারে সোলজার বয় অনেক কিছুই জানে, মানে সে তো সেই আদিকালের লোক, তো সে হোমল্যান্ডারকে হেল্প করছে। তারাও এখানে এসেছে এবং স্বাভাবিকভাবেই সেই ভাইরাসের প্রভাব তাদের মধ্যেও পড়ে।
সোলজার বয় হোমল্যান্ডারকে ফাঁদে ফেলে একটা রেডিয়েশন ভরা জেলখানার মতন রয়েছে সেখানে আটকে দেয়। অ্যাকচুয়ালি সেই ঘরটার মধ্যে সুপার হিরোদের উপরে টেস্ট করা হতো যে তারা নিউক্লিয়ার ব্লাস্ট সহ্য করতে পারবে নাকি। সো সেখানকার রেডিয়েশন চরম, যার ফলে হোমল্যান্ডার অনেক কমজোর হয়ে পড়ে। অন্যদিকে সোলজার বয় তাকে সেখানে আটকে রেখে সেখান থেকে চলে যায়। পরে বুচারও সেই স্থানে আসে, হোমল্যান্ডারকে সেই অবস্থায় দেখতে পায়, তাকে দুটো বাজে কথা অপমান করে সেখান থেকে চলে যায়। তো ব্যাপার হচ্ছে যে সেই স্থানে যে ভাইরাসটা রয়েছে যেটা মানুষদের আরও উগ্র করে দিচ্ছে, যেটার প্রভাব আমরা দেখতে পারি আমাদের বয়েজরা একে অপরের সাথে লড়ছে। যারা ভালো বন্ধু ছিল তারা একে অপরকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে পরে ফ্রেঞ্চি খুঁজে পায় যে কোথার থেকে সেই সমস্যাটা শুরু হয়েছে। ফ্রেঞ্চি এবং সোলজার বয় তারা একটা ভয়ঙ্করভাবে মিউটেটেড মানুষকে খুঁজে পায়, সেটা হচ্ছে কুইন, ডক্টর ভটের পুরনো পরীক্ষার একটা শিকার। এবং সোলজার বয় তাকে চেনে। এই কুইন বহুবার সোলজার বয়কে একটা সময় অপমানও করেছিল। সে সোলজার বয়কে বলেও ছিল যে তুমি আসল সৈন্য না। এই কুইনের উপরে সেই প্রথম ফর্মুলাটা টেস্ট করা হয়েছিল এবং সম্ভবত সেটা সফল হয়নি, যার কারণে মানুষটা অর্থাৎ কুইন যে একজন সৈন্য ছিল সোলজার বয়ের মতনই, সে এক টাইপের গাছের মতন এরকম এক টাইপের প্রাণীতে পরিণত হয়েছে। তো সোলজার বয় মনে মনে তাকে অপছন্দ তো করতো, আর একই সাথে সেখানে যে ভাইরাসটা যেটা মানুষদের উগ্র করে দেয় সেটা সোলজার বয়কে আরো বেশি উগ্র করে দেয় এবং সে তার রেডিয়েশন ব্লাস্ট ইউজ করে কুইনকে কমপ্লিটলি ভাবে ধ্বংস করে দেয়, যার ফলে তার যে এফেক্ট চারিদিকে ছড়িয়ে ছিল, যার কারণে সবাই উগ্র হয়ে পড়েছিল, তারা নর্মাল হয়ে যায়। সো সেখানে তো তারা V1 খুঁজে পায় না যেটার খোঁজে তারা গেছিল। অন্যদিকে হোমল্যান্ডার সেই কারাগার থেকে বেরিয়ে গেছে এবং সোলজার বয়ের মুখোমুখি হয়। সোলজার বয় নিজের মৃত্যু মেনে নিয়েছে, তবে হোমল্যান্ডার তাকে হত্যা করে না। আমরা সোলজার বয়কে কিন্তু লিটারালি আপসেট সেখানে লক্ষ্য করতে পারি, কারণ তার পুরনো কথাগুলো মনে এসে গেছে। সোলজার বয় আসলেই একটা লুজার এবং এই কুইন নামক মানুষটা তাকে সেটা বহুবার প্রমাণ করে দিয়েছিল। অন্যদিকে স্টারলাইটের যেমনটা গল্প দেখেছিলাম, নিজের বাড়িতে গেছিল, তো স্টারলাইটের কারণেই তার ফ্যামিলি নানান সমস্যায় ভুগছে। যদিও তার পিতা তাকে সাপোর্ট করে, স্টারলাইট তার ফ্যামিলি ছেড়ে চলে যায় কারণ সে এই মুহূর্তে একটা সন্ত্রাসী। সেই বাড়িতে সে যতক্ষণ লুকিয়ে থাকবে ততক্ষণ সেই বাড়ির লোকেরই বিপদটা আরও বাড়বে। অন্যদিকে ও ফাদার এবং বাকি লোকেরা তারা তো প্ল্যান করে নিয়েছে যে হোমল্যান্ডারের নতুন এজেন্ডা কিভাবে ছড়াবে। হোমল্যান্ডার যে এই মুহূর্তে আর কোনো মানুষ না বা কোনো সুপার হিরো না, সে যে গড, সেটা তো মানুষদের বোঝাতে হবে। তো তারা বানিয়ে নিয়েছে ডেমোক্রেটিক চার্চ অফ আমেরিকা এবং সেখানে তারা হোমল্যান্ডারকে তাদের নতুন প্রফেট হিসাবে মঞ্চে আনে। তারপরে আমরা ফায়ার ক্র্যাকারকে দেখতে পাই, সে হোমল্যান্ডারের ডেমোক্রেটিক চার্চ অফ আমেরিকার প্রচারের পরিকল্পনা করছে। তবে হোমল্যান্ডার নিজেকে সরাসরি কোনো প্রফেট না বরং ঈশ্বর হিসাবে দেখতে চায়। অবশ্যই ব্যাপারটা কেউ মেনে নেবে না, তবে হোমল্যান্ডারের মুখের উপরে নাও তো বলা যাচ্ছে না। তারা হোমল্যান্ডার বাইবেল বানিয়ে ফেলেছে অলরেডি, তবে ভেতর থেকে ফায়ার ক্র্যাকার এই কাজটা একদমই করতে চাইছিল না। অবভিয়াসলি হোমল্যান্ডারকে সাপোর্ট করতো তার নিজস্ব কিছু এজেন্ডার জন্য, তবে হোমল্যান্ডার যেরকম একটা সেন্সিটিভ জায়গায় ঢুকে যাবে সেটা সে বিশ্বাস করে উঠতে পারছে না। আমরা রেভারেন্ড ডুপ্রেকে দেখতে পাই, যার সাথে ফায়ার ক্র্যাকারের একটা ভালো সম্পর্ক ছিল। অ্যাকচুয়ালি সেই চার্চেই ফায়ার ক্র্যাকার বড় হয়েছে। ফায়ার ক্র্যাকার স্টিল জিসাস ক্রাইস্টের একটা স্ট্যাচু নিজের সাথে রেখে দেয়, যেটা প্রমাণ করে যে সে যতটাই খারাপ হোক অ্যাটলিস্ট সে ধর্মটাকে সিরিয়াসলি ভাবে নেয়। তবে একই সাথে হোমল্যান্ডারের প্রতি তো সে লয়াল এবং সে হোমল্যান্ডারকে এতটাই ভয় পায় যে লাইভ টেলিভিশনে সে তার নিজেরই যে চার্চ যেখানে সে বড় হয়েছে সেটাকে অপমান করতে থাকে, সেটাকে ভুয়া বলতে থাকে এবং সেই রেভারেন্ড যে ফায়ার ক্র্যাকারকে তার মেয়ের মতন করে বড় করেছে তাকে একটা দুশ্চরিত্রের মানুষ বানিয়ে দেয় সে। অন্যদিকে ব্ল্যাক নোয়ারের আমরা একটা গল্প দেখতে পাই, এটা হচ্ছে সেকেন্ড ব্ল্যাক নোয়ার, যে ডিপের উপরে প্রচণ্ড ক্ষুব্ধ। ব্ল্যাক নোয়ার সাইডে আলাদাভাবে নিজের একটা পরিচয় তৈরি করতে চাইছিল অভিনয়ের মাধ্যমে এবং সে হোমল্যান্ডারের মিরাকেল দেখানোর একটা আইডিয়াও সে দেয় যে সে কথা বলতে পারতো না, আচমকা সে কথা বলে ওঠে। তার রিহার্সাল দেখে তো সেই পরিচালক অ্যাডাম ব্রুক সে তো একদম ইমপ্রেস হয়ে যায়, কিন্তু ডিপ আবারও তার সাথে বিশ্বাসঘাতকতা করে। সে একটা ইল পাঠায় যেটা অ্যাডাম ব্রুককে বড় নৃশংসভাবে হত্যা করে দেয়। অর্থাৎ ডিপ চায় না যে নোয়ার আলাদাভাবে কোনো সফলতা অর্জন করুক। অন্যদিকে টেরর, আমাদের বিলি বুচারের পোষা সেই কুকুরটা, যার কাছে একটা হোমল্যান্ডারের পুতুল রয়েছে এবং সে অলওয়েজ হোমল্যান্ডারকে নিয়ে কিছু অশ্লীল স্বপ্ন দেখে সেই কুকুরটা। এখন অবভিয়াসলি দ্য বয়েজে যদি কোনো ওয়ার্ড মুহূর্ত না থাকে তাহলে হয় কি করে? যাই হোক, এই কুকুরটা একই সাথে যতটা হর্নি ততটাই লোভী। ফ্রেঞ্চির ফেলে দেওয়া কিছু চকলেট সে খেয়ে নেয় এবং চকলেটে কুকুরটার অ্যালার্জি রয়েছে, সেই কারণেই বুচার খুব চিন্তায় পড়ে যায়। তবে শেষ পর্যন্ত তারা কুকুরটাকে ঠিকঠাক করে দেয়। বুচারের সাথে হিউইর সম্পর্কটাও আস্তে আস্তে ফিক্স হচ্ছে। বুচার ডিসাইড করেছে যে সেই V1টা যদি পায় তাহলে সে কিমিকো এবং স্টারলাইটের জন্য রাখবে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছিল কি যে বুচার চায় সেই ভাইরাসটা রিলিজ করে দিতে যাতে সবাই মারা যায়। একই সাথে বুচার সেই V1টাকেও খুঁজছে যাতে হোমল্যান্ডার অমর না হয়। তবে ব্যাপার হচ্ছে যে সেই ভাইরাসটা যদি ছড়িয়ে পড়ে তাহলে তো সবাই মারা যাবে, আমাদের কিমিকো এবং স্টারলাইট। সেই কারণেই বুচার অবশেষে ডিসাইড করে যে ঠিক আছে, তাদের দুজনের জন্য V1টা অন্তত সে বাঁচিয়ে রাখবে।
অন্যদিকে সিস্টার সেজের আমরা কিছু গল্প দেখতে পারি, সে আসলেই একটা অন্য প্ল্যান, একটা অন্য পরিকল্পনা করে বসে আছে। সে নিজেও V1টাকে ধ্বংস করতে চায়, যাতে গোডলকিন ভাইরাস সম্পূর্ণ সুপারহিরোদের জাতটাকেই নষ্ট করে দেয়। সুপারহিরোরা মারা যাবে, সাধারণ মানুষদের সাথে সুপারহিরোদের লড়াই হবে। এই ক্যাওসের মধ্যে সিস্টার সেজ একটা পাহাড়ি বাংকারে নিজের শান্তিতে বসবাস করবে, এটাই তার স্বপ্ন। অন্যদিকে এডগার স্ট্যান যেমন প্রথম থেকেই ছিল হোমল্যান্ডারকে দুটো বাজে কথা তাকে অপমান করা, যেটা সে তখনও করে। যদিও তারা মানে হোমল্যান্ডার জয়ীকে দিয়ে, সেই বাচ্চা মেয়েটাকে দিয়ে এডগার স্ট্যানকে ব্ল্যাকমেল করে এবং তাকে জিজ্ঞেস করে যে V1টা কোথায়, কারণ সেই V1 সেই ফর্মুলাটা যদি কেউ জানতে পারে তো এডগার স্ট্যান ছাড়া আর কেউ না। তো এডগার স্ট্যান এক্স্যাক্ট তো জানে না, তবে তারা জানে যে মিস্টার ম্যারাথন সম্ভবত এই ব্যাপারে কিছু জানে। তো সেই কারণে হোমল্যান্ডার এবং সোলজার বয় তারা মিস্টার ম্যারাথনের কাছে চলে যায় জানার জন্য যে V1 কোথায় রয়েছে। আর সেখানে তারা কিছু হলিউড সেলিব্রিটিদের সাথে সাক্ষাৎ করে, যাদেরকে আপনারা বিভিন্ন সিনেমাতেই দেখেছেন, এই যেমন সেথ রোজেন, কুমেল নানজিয়ানি। সো এরা কেউ কিন্তু হোমল্যান্ডারকে সাপোর্ট করে না এবং ইন্টারনেটে তারা বহু হোমল্যান্ডারের এগেনস্টে পোস্ট করে গেছে। আর সেটা নিয়েই কিন্তু হোমল্যান্ডার তাদেরকে বলতে থাকে যে সে বুঝে নেবে, মানে সবাইকে দাম চোকাতে হবে একটা সময়। যাই হোক, তারা কোনোভাবে হোমল্যান্ডারকে অজ্ঞান করে দেয় এবং সোলজার বয়ের মাথা খেতে থাকে, তাকে বলতে থাকে যে সে যাতে হোমল্যান্ডারকে এখনই হত্যা করে দেয়। কিন্তু তারা যতই কথা বলুক সোলজার বয় সেটা করে না। কোনোভাবে হোমল্যান্ডারের প্রতি একটা সফট স্পট তার তৈরি হয়ে গেছে, সেই কারণে সোলজার বয় বাকি মানুষগুলোর উপর আক্রমণ করে। এখন মিস্টার ম্যারাথন সোলজার বয়ের সাথে লড়াই করার চেষ্টা করে। তার তো সুপার স্পিড, ইয়েস, আমরা যে সুপার হিরোদের যে গ্রুপটা ছিল যেটাকে দ্য 7 বলা হতো, সেখানে যে এ ট্রেন ছিল যে ভালো জোরে দৌড়াতে পারতো, তার জায়গাতেই আগে মিস্টার ম্যারাথন ছিল। তবে এ ট্রেন তাকে স্পিডে হারিয়ে দিয়েছিল, সেই কারণে এ ট্রেন তার জায়গাটা নিয়ে নিয়েছিল। যাই হোক, তো মিস্টার ম্যারাথন হচ্ছে একজন প্রাক্তন মেম্বার, তো সে এখন সোলজার বয়ের সাথে লড়াই করার চেষ্টা করছে। তবে সেও নিজের গতিটা, নিজের স্পিডটাতে ঠিক মতন ব্রেক মারতে পারছে না এবং সেটারই সুযোগ নেয় সোলজার বয়। সোলজার বয় সুযোগ বুঝে একটার পর একটা মানুষকে সামনে এনে দিচ্ছে এবং মিস্টার ম্যারাথন তার প্রচণ্ড গতিতে সেই মানুষগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। সেই মানুষগুলো বলতে মিস্টার ম্যারাথনের নিজেরই বন্ধু। তো অবশেষে সোলজার বয় মিস্টার ম্যারাথনের পা ভেঙে দেয় এবং হোমল্যান্ডার এসে ম্যারাথনকে হত্যা করে দেয়। তবে তার আগে তারা কিছু ইনফরমেশন জোগাড় তো করে নিয়েছে, সম্ভবত সেই V1টা বম্ব সাইটের কাছে রয়েছে। বম্ব সাইট একটা পুরনো সুপার হিরো সেই সোলজার বয়ের সময়কালে। যদিও হোমল্যান্ডার নিজেও কনফিউজ যে এই সোলজার বয় যে এতদিন হোমল্যান্ডারকে সাপোর্ট করছিল না, সে আচমকা তাকে কেন সাপোর্ট করছে, তাকে হেল্প করছে। ইভেন সোলজার বয়ের সাথে ফায়ার ক্র্যাকারের একটা শারীরিক সম্পর্ক হয়েছিল, যে বিষয়টা সে হোমল্যান্ডারকে বলে দিয়েছে। হোমল্যান্ডার এই বিষয়টাই ফায়ার ক্র্যাকারকে জিজ্ঞেস করে। একই সাথে তাদের আলোচনার দরুন ফায়ার ক্র্যাকার হোমল্যান্ডারকে একজন মানুষ বলে বসে, যেটা সে মেনে নিতে পারে না। আই মিন অবভিয়াসলি হোমল্যান্ডার একটা স্মার্টেস্ট ম্যান, স্ট্রংগেস্ট ম্যান, এগুলো তো প্রশংসাই না। তো ফায়ার ক্র্যাকার তাকে প্রশংসা করার জন্যই বলেছে, তবে ম্যান শব্দটা সে শুনতে চায় না। সে এখন ঈশ্বর, সে একটা গড, সে মানুষ না, এমনটাই হোমল্যান্ডার মনে করে নিজেকে। সেই কারণে সে ফায়ার ক্র্যাকারকে সেখানেই হত্যা করে ফেলে। অন্যদিকে দ্য বয়েজ V1 এর ভায়াল খুঁজতে দ্য লেজেন্ডের কাছে যায়। এই মানুষটা ভট কোম্পানিটাকে আগে ম্যানেজ করতো, সেই ম্যাডলিনের আগে এই মানুষটাই ছিল, তবে বর্তমানে সে গা ঢাকা দিয়ে বসে রয়েছে। সো তার থেকে কিছু ইনফরমেশন পাওয়া যায়। দেখুন, বম্ব সাইডের কাছে সম্ভবত V1টা রয়েছে, তবে বম্ব সাইড কোথায় সেটা কেউ জানে না, সে কোথায় লুকিয়ে রয়েছে। তো এটা সম্ভবত জানতে পারে বম্ব সাইডের গার্লফ্রেন্ড বা তার প্রেমিকা গোল্ডেন গেইশার। তো তাকে কিডন্যাপ করলে সম্ভবত বম্ব সাইডকে পাওয়া যেতে পারে, এমনটাই তারা মনে করছে। অন্যদিকে সিস্টার সেজ, সেও অস্থায়ীভাবে বয়দের সাথে হাত মেলায়, যেমনটা জানি সেও হোমল্যান্ডারকে পছন্দ করে না। পরে জানা যায় বম্ব সাইট আসলে V1টা নিজের জন্য রাখিনি, অ্যাকচুয়ালি সে তার গার্লফ্রেন্ড গোল্ডেন গেইশারকে তার মতন অমর বানাতে চায়। তবে গোল্ডেন গেইশার বা তার প্রেমিকা সে কিন্তু অমর হতে চায় না, কারণ সে তার চারপাশে তার প্রিয়জনদের এরকম বুড়ো হয়ে মরতে দেখে না। এবং এটা দেখেই ফ্রেঞ্চি কিন্তু বুঝতে পারে যে কেন কিমিকো এবং অ্যানি অর্থাৎ স্টারলাইট তারা V1টা নিতে চায় না। অন্যদিকে ডিপকে একটা নতুন ভটের অয়েল পাইপলাইনের প্রচার করতে বাধ্য করা হয়। যদিও এই টাইপের জিনিসগুলো ডিপ সাপোর্ট করে না, যেগুলোতে সমুদ্রের ক্ষতি হয়, তবে হোমল্যান্ডারের জন্য সে সব কিছু করতে রাজি। তবে ঘটে একটা দুর্ঘটনা, সেই পাইপলাইনটা ফেটে সমুদ্রে ভয়ঙ্কর তেল দূষণ ছড়িয়ে পড়ে, যার ফলে কয়েক বিলিয়ন সামুদ্রিক প্রাণী মারা যায়, যার মধ্যে ডিপের অনেক প্রিয় বন্ধুও রয়েছে। এবং পরে ব্ল্যাক নোয়ার স্বীকার করে যে সে এই কাজটা করেছে এবং ব্ল্যাক নোয়ার এটা ডিপের উপর বদলা নিয়েছে, কারণ আমরা দেখেছিলাম যে ব্ল্যাক নোয়ার যখন নিজে থেকে কিছু করার চেষ্টা করছিল, সেই অ্যাক্টিং করার চেষ্টা করছিল, তখন সেই পরিচালক অর্থাৎ অ্যাডাম ব্রোককে ডিপ কিন্তু হত্যা করিয়ে দিয়েছিল, সেটারই বদলা সে নিয়েছে। আর সেই রাগে ডিপ নোয়ারকে হত্যা করে ফেলে। দেখুন, গল্পে প্রথম থেকেই দেখে এসেছি যে এই মাছগুলোকে ডিপ কিন্তু এক একটা মানুষের মতন করেই ভ্যালু করে, মানে মানুষদের মতনই ভাবে সে। ব্ল্যাক নোয়ার ভাবছে যে এগুলো তো জাস্ট মাছ, হ্যাবক তো কিছু না, তবে ডিপের কাছে 1 বিলিয়ন মাছ মানে প্রায় 1 বিলিয়ন মানুষ। তো সেই কারণে সেই রাগেই সে নোয়ারকে হত্যা করে ফেলে।
অন্যদিকে হিউই এবং স্টারলাইট সেই হোমল্যান্ডার চার্চে ভাইরাসটাকে ছড়ানোর চেষ্টা করে, তবে ও ফাদারের মুখোমুখি হয় সে। ও ফাদার সেখানে স্বীকারও করে অ্যানির সামনে যে সে আদৌ ধার্মিক মানুষ না, বহু আগে ঈশ্বরের উপরে সে ভরসা হারিয়ে ফেলেছে। মানে বাইরে থেকে সে একজন প্রিচার, তবে ভেতর থেকে যে সে কতটা ইভিল সেটাই সে জানায়। যাই হোক, সে অ্যানিকে তো হাতে নাতে ধরে ফেলেছে এবং তাকে মেরেই দিত যদি না সময় মতন হিউই সেই ভাইরাসের ভাইলটা নিয়ে তার সামনে আসে। সে ও ফাদারকে ভয় দেখায় যে সে যদি আবার আক্রমণ করে তো এই ভাইরাসটা সেখানে রিলিজ করে দেবে এবং সবাই মারা যাবে। এদিকে সেজ আবার চুপি চুপি সোলজার বয়কে হোমল্যান্ডারের এগেনস্টে উস্কাতে থাকে। যেমনটা আমরা জানি যে স্টর্মফ্রন্টের সাথে হোমল্যান্ডারের একটা সম্পর্ক ছিল এবং এই স্টর্মফ্রন্টকে কিন্তু সোলজার বয়ও ভালোবাসত। স্টর্মফ্রন্ট কিন্তু আজকের মানুষ না, বহু আগে সেই যাকে নিয়ে এই ভট কোম্পানিটা তৈরি হয়েছিল, ফেডরিক ভট, তার নিজের স্ত্রী ছিল সেই স্টর্মফ্রন্ট। এনিওয়েজ, যেটা আমরা সেই আপকামিং ভট রাইজিং সিরিজেই জানতে পারবো। তো হোমল্যান্ডার যে স্টর্মফ্রন্টের সে বিকৃত দেহর সাথেও সম্পর্কটা রেখেছিল যখন স্টর্মফ্রন্ট প্রায় আধমরা হয়ে পড়েছিল, এইসব কথাগুলো শুনে সোলজার বয় আরও খেপে যায় হোমল্যান্ডারের প্রতি। অন্যদিকে হোমল্যান্ডার সে কোনোভাবে সেই দ্য লেজেন্ডকে ধরে নেয় এবং তার থেকেই সেই গোল্ডেন গেইসারের ব্যাপারটা জানতে পারে, অর্থাৎ বম্ব সাইট যার সাথে প্রেম করে। তবে হোমল্যান্ডার কিন্তু দ্য লেজেন্ডকে আমাদের হত্যা করে না, কারণ এই মানুষটা প্র্যাকটিক্যাল। সে জানে যে হোমল্যান্ডার কেন এতটা পাগলা, তার সাথে যা হয়েছে ছোটবেলা থেকে তাকে একটা টেস্ট সাবজেক্টের মতন ইউজ করা হয়েছে। তো স্বাভাবিকভাবে কোনো মানুষ হোমল্যান্ডারের জায়গা থাকলে এরকমই হতো। তো সেই কারণে সে ফিল করে সেই যন্ত্রণাটা হোমল্যান্ডারের এবং সে তার নিজের মৃত্যুটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তবে হোমল্যান্ডার তাকে কিছু বলে না, বরং তাকে পালানোর একটা সুযোগ দিয়ে দেয়, সেখান থেকে চলে যেতে বলে। সো যাই হোক, আমাদের বয়েজরা তো গোল্ডেন গেইসারকে ধরেছে এবং তাকে বাঁচানোর জন্যই অবশেষে বম্ব সাইট চলে আসে। বম্ব সাইট স্বীকার করে যে তার প্রেমিকার জন্যই সে সেই V1টা বাঁচিয়ে রেখেছিল, কিন্তু গেইসার জানে যে তার এটা প্রয়োজন নেই, মানে সে অমর হতে চায় না। সেই স্থানে সোলজার বয় এবং বম্ব সাইটের মধ্যে লড়াই হয়, আমাদের বয়েজদের সাথেও লড়াই হয় এবং সোলজার বয় তাকে অলমোস্ট হারিয়েই দিয়েছিল। তো ব্যাপার হচ্ছে যে বম্ব সাইট এবং সোলজার বয় তারা পুরনো বন্ধু, তারা একে অপরকে কিন্তু চেনে, ভালো সম্পর্ক ছিল তাদের। সোলজার বয় তার সাথে লড়তে চায় না, তবে বম্ব সাইট তাকে রিকোয়েস্ট করে যে সোলজার বয় যাতে তার সেই রেডিয়েশন ব্লাস্ট দিয়ে বম্ব সাইটকে শক্তিহীন করে দেয়, যাতে সেও তার প্রেমিকার মতন বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে পারে, এবং সোলজার বয় তার রিকোয়েস্টটা শোনে। আর যেহেতু সোলজার বয় তার রিকোয়েস্টটা শোনে, সেই কারণে সে সোলজার বয়কে V1টা দিয়ে দেয়। আর সেই মুহূর্তে হোমল্যান্ডারের এন্ট্রি হয় সেখানে। বম্ব সাইট তো পালিয়ে গেছে, অন্যদিকে সোলজার বয় হোমল্যান্ডারকে সেই V1টা দিয়ে দেয়, যেটা সিস্টার সেজ কখনোই অনুমান করতে পারেননি। সিস্টার সেজ সোলজার বয়কে হোমল্যান্ডারের এগেনস্টে উস্কানোর চেষ্টা করেছিল সেই স্টর্মফ্রন্ট এবং হোমল্যান্ডারের সেই পুরনো ভিডিওটা দেখিয়ে। তা সত্ত্বেও হোমল্যান্ডারকে সেই V1টা দিয়ে দেয়, কারণ স্টর্মফ্রন্ট হোমল্যান্ডারকে ভালোবাসত। শুধু সেই মেয়েটার জন্যই সে হোমল্যান্ডারকে সেটা দিয়ে দেয়। সেই V1টা নিয়ে হোমল্যান্ডার একদম অমর হয়ে যায়। তারপরে আমাদের ও ফাদার এবং তার দল সেই ইস্টারের জন্য একটা বিশাল শোর প্রস্তুতি নিচ্ছিল, সেখানে হোমল্যান্ডারকে ঈশ্বর হিসাবে প্রকাশ করা হবে। অন্যদিকে সেই ওভাল অফিসে প্রেসিডেন্ট কালহনকে হোমল্যান্ডার তার নিজের আদেশ মানতে বাধ্য করে। সেই ডেমোক্রেটিক চার্চকে আমেরিকার সরকারি ধর্ম বানানো হবে, এছাড়াও অ্যাবর্শনকে ইলিগাল করা হবে, অন্যদিকে কংগ্রেসকে বাতিল করা হবে। কিন্তু প্রেসিডেন্ট একটু আপত্তি করে, সে জানায় যে এগুলো তো এরকম পসিবল না, এরকম বললেই তো হয়ে যায় না, যেটা হোমল্যান্ডার শুনতে চায় না, সেই কারণে তাকে হত্যা করে ফেলে। অ্যাকচুয়ালি সে অ্যাশলিকে জিজ্ঞেস করে যে আদৌ প্রেসিডেন্ট মন থেকে হোমল্যান্ডারকে সাপোর্ট করে কিনা। আর যেমনটা জানি অ্যাশলির টেলিপ্যাথিক পাওয়ার রয়েছে এই মুহূর্তে এবং সে সত্যটা জানিয়ে দেয়, যার কারণে হোমল্যান্ডার তাকে হত্যা করে ফেলে এবং অ্যাশলিকে নতুন প্রেসিডেন্ট বানিয়ে দেয়। অন্যদিকে তারপর স্টারলাইট, তারা মেরি মারো, জর্ডন লি, যাদেরকে আমরা জেন ভিতে দেখেছিলাম, তাদের সাথে সাক্ষাৎ করে। তাদের সাহায্য এই কারণে প্রয়োজন, কারণ এখন নিরীহ মানুষগুলিকে নিরাপদ স্থানে তো পাঠাতে হবে, হোমল্যান্ডার তো একদম পাগলা হয়ে যাচ্ছে। একই সাথে আমরা বুচার এবং ফ্রেঞ্চিকে দেখতে পাই, তারা কিমিকোর উপরে সেই রেডিয়েশন পরীক্ষা চালাচ্ছিল, ঠিক যেভাবে সোলজার বয়কে বানানো হয়েছিল। মানে সেই সোভিয়েত সায়েন্টিস্টরা সোলজার বয়কে যেমন পাওয়ারফুল বানিয়েছিল, ঠিক তেমনই একটা এক্সপেরিমেন্ট তারা কিমিকোর উপরে করছে। অবভিয়াসলি সিস্টার সেজের হেল্প ছাড়া এটা পসিবল না, তো তারা চাইছে যে কিমিকো যাতে সোলজার বয়ের মতন হয়ে যায়, যাতে সে তার পাওয়ারটা ইউজ করে হোমল্যান্ডারকে শক্তিহীন বানিয়ে দেয়। বাই দ্য ওয়ে, সিস্টার সেজ এই প্রথমবার ব্যর্থ হয়েছে, কারণ অ্যাকচুয়ালি ভালোবাসার অর্থ সে কখনোই বুঝতে পারেনি। মানে সে সবকিছু আগে থেকেই প্ল্যান করে রেখেছিল, তবে সে কল্পনাই করতে পারেনি যে সোলজার বয় হোমল্যান্ডারকে হেল্প করবে সেই V1টা দিয়ে। একটা ভালোবাসা মানুষ কতটা অন্ধ হতে পারে, সেখানে লজিক ফ্যাক্ট কাজ করে না, সেটা সিস্টার সেজ অ্যাকচুয়ালি বুঝতেই পারেনি। যাই হোক, হোমল্যান্ডারের এখন নিউ প্ল্যান, সে তো ডিপকে জানিয়ে দিয়েছে যে সে দ্য 7 সেটাকে ভেঙে দেবে, তাদের যে গ্রুপ। যদিও 7 নাম ছিল কারণ 7টা মেম্বার ছিল, তবে এখন তো আর নেই। যেটা জানতে পেরে ডিপ একদম ভেঙে পড়ে, কারণ তার এই মুহূর্তে আর কোনো ভূমিকাই তো তেমন নেই, এই গ্রুপটাই তো ছিল তার। এখন সে কার পা চাটবে ওটা ভেবেই কান্নাকাটি শুরু করে। অন্যদিকে আমাদের বয়েজ সেই ভট স্টুডিওতে ও ফাদারকে খুঁজতে যায়, তবে সেখানে বহু সাইকিক সুপার হিরোরা উপস্থিত ছিল, যার মধ্যে ছিল সিন্যাপস।
যে বুচার এবং হিউইকে ধরে ফেলে। তবে এতগুলো সাইকিক মানে গোটা দেশে যতগুলো সাইকিক সুপারহিরো রয়েছে তারা এখানে কি করছে, এম এবং অ্যানি তারা বুঝতে পারে যে এদেরকে এখানে আনা হয়েছে যাতে তারা মানুষদের মন পড়তে পারে, যাতে তারা জানতে পারে যে সত্যিকারা মন থেকে হোমল্যান্ডারকে ঈশ্বর মনে করে। এখন মুখে তো তারা একরকম কথা বলবে, অবশ্যই হোমল্যান্ডারকে তারা ভয় পায়, তবে মনে মনে কি মনে করে এটাই তারা জানতে চায়। অন্যদিকে সোলজার বয় হোমল্যান্ডারের সাথে শেষ দেখা করতে আসে। হোমল্যান্ডার তো অনেক বড় প্ল্যান করে নিয়েছে, তার একটা থিম পার্ক হবে, সোলজার বয়ের জন্য একটা আলাদা জায়গা সে বানিয়ে নিয়েছে। তবে সোলজার বয় এত কিছু চায় না, একই সাথে সে হোমল্যান্ডারকে ঈশ্বর বলে মানে না, যেটা হোমল্যান্ডারকে আরও ভেঙে দেয়। প্রথমত সে হোমল্যান্ডারকে গড মানছে না, দ্বিতীয়ত হোমল্যান্ডারের এই মুহূর্তে সব থেকে কাছের বলতে একজনই ছিল সোলজার বয়, সেও চলে যাচ্ছে, যেটা সে মেনে নিতে পারে না। সেই কারণে হোমল্যান্ডার তাকে আবারও শ্বাসরুদ্ধ করে অজ্ঞান করে দেয় এবং সেই ক্রায়ো চেম্বারে বন্দি করে দেয়। তো যেমনটা বললাম, সেই সাইকিক সিন্যাপ সে তো বুচারের মাথা থেকে সব সত্য জানতে পেরে গেছে যে সিস্টার সেজ, ফ্রেঞ্চি তারা কোথায় লুকিয়ে রয়েছে। অন্যদিকে হোমল্যান্ডার সেই ও ফাদারকেও আসল আদেশটা দিয়ে দিয়েছে যে যেসব ভিআইপি দর্শকরা রয়েছে যারা মন থেকে হোমল্যান্ডারকে ঈশ্বর বলে মানে না, তাদেরকে যাতে হত্যা করে দেওয়া হয়। শিলাইন এবং ডগনটকে সেই কাজটা দেওয়া হয় এবং তারা করতে থাকে। তবে সময় মতন অ্যানি এবং এম সেখানে চলে আসে, যারা বহু মানুষকে বাঁচিয়ে দেয় এবং তাদের পালানোর একটা সুযোগ করে দেয়। যাই হোক, আমাদের হিউই একটা বুদ্ধিমানের কাজ করে, খুব উল্টোপাল্টা চিন্তা করতে থাকে যাতে সেই সাইকিকটা কনফিউজড হয়ে যায়। সেই সুযোগে বিলি বুচার নিজের বাঁধন খুলে তার পাওয়ার ইউজ করে সেই সাইকিকটাকে হত্যা করে দেয়। তবে ততক্ষণে অনেক লেট হয়ে গেছিল। হোমল্যান্ডার ফ্রেঞ্চি এবং বাকি লোকেদের লোকেশনটা জানতে পেরে যায় এবং সেখানে গিয়ে পৌঁছায়। ফ্রেঞ্চি বুঝতে পারে যে হোমল্যান্ডার এখানে চলে এসেছে, কারণ চারপাশে সে যে অ্যালার্মগুলো লাগিয়েছিল সেগুলো ট্রিগার হয়ে গেছে। ফ্রেঞ্চি তখন কিমিকো এবং সেজকে একটা স্থানে লুকিয়ে রাখে, যে জায়গাটা জিঙ্ক দিয়ে তৈরি। এখন হোমল্যান্ডার তো জিঙ্কের এপার ওপার দেখতে পারে না, তবে তার মনে সন্দেহ হয়। তখনই ফ্রেঞ্চি তার বন্ধুদের বাঁচানোর জন্য নিজের বলিদান দেয়। সে হোমল্যান্ডারকে ডিস্ট্র্যাক্ট করে এবং তাকে সেই রেডিয়েশন চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেয়। হোমল্যান্ডার বুঝতে পেরেছে যে এরা হয়তো কোনো এক্সপেরিমেন্ট চালাচ্ছে, সোলজার বয়ের মতনই কাউকে তৈরি করার চেষ্টা করছে। যদিও এরা আদৌ সফল হবে কিনা সেটা নিয়েই হোমল্যান্ডারের মনে সন্দেহ রয়েছে। একই সাথে সেই রেডিয়েশনে, যদিও সেটাকে রেডিয়েশন না ইউরেনিয়াম চেম্বার বলে, যাই হোক, সেটা হোমল্যান্ডারকে সামান্য ঘায়েল করলেও ফ্রেঞ্চিকে মারাত্মকভাবে ঘায়েল করে। হোমল্যান্ডার পরে রিয়েলাইজ করে যে সেখানে আর কেউ নেই, তার জাস্ট সময়টাই নষ্ট হয়েছে, এটা ভেবেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে ফ্রেঞ্চি যে চরমভাবে ঘায়েল, কিমিকো চলে আসে তার কাছে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। কিমিকো খুবই কৃতজ্ঞ যে ফ্রেঞ্চি নিজের জীবনের বলিদান দিয়েছে তাকে বাঁচানোর জন্য। তবে ফ্রেঞ্চি কিমিকোকে জানায় যে তুমি আমাকে বাঁচিয়েছো। আপনারা যদি বয়সের শুরু থেকে দেখে আসেন তাহলে দেখবেন যে ফ্রেঞ্চির লাইফটা খুবই বাজে ছিল, তার অরিজিন স্টোরিটা কিন্তু খুবই ট্র্যাজিক। সেখানে কিমিকোর পাল্লায় পড়ে সে প্রথম ভালোবাসাটা ফিল করতে পেরেছে, প্রথমবারের মতন সে নিজের একটা ফ্যামিলি সংসার হবে এরকম একটা চিন্তা তার মাথায় এসেছে। বাট কিছু স্বপ্নই থেকে যায়। আমাদের বয়েজ একটা মেম্বারকে হারায়, অর্থাৎ ফ্রেঞ্চি ফাইনালি মারা যায় এবং এটাই কিমিকোকে আরও উগ্র করে তোলে। ফ্রেঞ্চির মৃত্যুর পর দ্য বয়েজ তাদের বেসের বাইরে তার শেষকৃত্যটা সম্পন্ন করে। ফ্রেঞ্চি একটা চিঠি রেখে দিয়ে গেছিল সবার উদ্দেশ্যে, সেটাই হিউই পড়ে শোনায়। অন্যদিকে ফ্রেঞ্চির মৃত্যুর ধাক্কায় কিমিকো কিন্তু আবারও কথা বলা বন্ধ করে দিয়েছে এবং সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলা শুরু করে। এদিকে সিস্টার সেজ ইচ্ছে করেই কিমিকোকে আরও উস্কে দিচ্ছে, যার কারণে কিমিকো অজান্তেই তার সেই রেডিয়েশন ব্লাস্ট, তার নতুন শক্তিটা ব্যবহার করে, যার ফলে সেজের যে ক্ষমতাটা ছিল সেটা চলে যায়। সেজ একটা নর্মাল মানুষে পরিণত হয়েছে এবং এতে সে যারা খুশি হয়, তার মাথায় যে আওয়াজ, যে যন্ত্রণা, যে চাপটা সে এতদিন অনুভব করতো সেটা চলে গেছে, সে একটা সাধারণ মানুষের মতন অনুভব করতে পারছে। এরপরে দ্য বয়েজ সিদ্ধান্ত নেয় যে সেই হোয়াইট হাউসে গিয়ে হোমল্যান্ডারকে শেষ করবে। অন্যদিকে হোমল্যান্ডার রায়ানকে খুঁজে বার করে, যে একটা নির্জন ক্যাবিনে লুকিয়ে ছিল। সোলজার বয় চলে যাওয়ার পরে হোমল্যান্ডারের সব থেকে কাছের বলতে একজনই রয়েছে, সেটা হচ্ছে রায়ান, এবং রায়ানকে নিয়ে তার বাকি জীবনটা সে কাটাতে চায়। তবে রায়ান তাকে প্রত্যাখ্যান করে দেয়। প্রত্যেকটা মানুষের মতন রায়ানও হোমল্যান্ডারকে দুটো বাজে কথাই শোনায়, যে হোমল্যান্ডার কতটা একা এবং সারা জীবন সে একাই থাকবে, যেগুলো ইমোশনালি হার্ট করে হোমল্যান্ডারকে। অন্যদিকে হোয়াইট হাউসে অ্যাশলি আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ ও ফাদার পুরোপুরি হোমল্যান্ডারের প্রতি অনুগত হয়ে গেছে। কিছুক্ষণ পরেই হোমল্যান্ডার লাইভ টেলিকাস্ট করে, সম্পূর্ণ জাতির উদ্দেশ্যে সে ভাষণ দিচ্ছে এবং নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করে। এর মধ্যেই দ্য বয়েজ যারা প্ল্যান করেছিল সেই হোয়াইট হাউসে ঢুকবে একটা গোপন সুড়ঙ্গ পথ দিয়ে, তবে সেই রাস্তাটা বন্ধ ছিল এবং অলরেডি সেখানে গার্ড ছিল যারা আক্রমণ করে তাদের উপরে। তবে অ্যাশলি অবশেষে সঠিক রাস্তাটা নেয়, সে বিপদ বুঝেও আমাদের বয়েজকে কিন্তু সাহায্য করে। তার যে
আর একটা ভার্সন ছিল, অর্থাৎ আর একটা অ্যাশলি, তার মাথার পিছনে যার মুখ রয়েছে, তার সাথে আমাদের অ্যাশলির একটা ঝগড়া হয়েছিল, অর্থাৎ নিজের সাথে নিজেরই ঝগড়া। সেটা নিয়ে আমি ডিসকাস করিনি। এই সম্পূর্ণ সিরিজে অনেক আননেসেসারি জিনিসও রয়েছে, সব কিছু নিয়ে ডিসকাস করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। অ্যাশলি অবশেষে আমাদের বয়েজকে হেল্প করে, তাদেরকে রাস্তা দেখিয়ে দেয় যে কোন রাস্তা ধরে সেই ওভাল অফিসে পৌঁছাতে হবে যেখানে হোমল্যান্ডার বসে বক্তৃতা দিচ্ছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমাদের ডিপের কথা কিন্তু ভুলে গেলে চলবে না, তার অবস্থা এখন খুবই খারাপ। প্রথমত সেই সমুদ্রে যে পাইপলাইনের দুর্ঘটনাটা ঘটেছিল, যার কারণে সমুদ্রের মাছেরা মানে সমুদ্রের সব প্রাণীরা কিন্তু ডিপের উপরে ক্ষুব্ধ। তারা ডিপকে আগে রেসপেক্ট করতো, তবে সেই ঘটনার জন্য তারা ডিপকে দায়ী করছে এবং বলে দিয়েছে জলে নামলেই ডিপকে তারা মেরে ফেলবে। মানে কেমন আয়রনি দেখুন, 7 সমুদ্রের লর্ড এখন জলেই নামতে পারছে না। অন্যদিকে হোমল্যান্ডার ডিপকে আরও দুটো বাজে কথা বলে দিয়েছে, মানে ডিপের প্রতি যে হোমল্যান্ডারের বিন্দু মাত্র কোনো রেসপেক্ট নেই সেটাই ডিপের মুখের উপরে সে বলে দিয়েছে। আর কি, একটা কোনায় বসে বসে সে কান্নাকাটি করছিল, সেই মুহূর্তে বয়েজরা সেখানে চলে আসে। তো সেখানে ডিপ এবং ও ফাদার তারা দুজনেই উপস্থিত ছিল এবং আমাদের বয়েজের সাথে লেগে যায় ঝামেলা। ডিপের সাথে ডিপের পুরনো শত্রু, অর্থাৎ যাকে নিয়ে ডিপের এই পতন শুরু হয়েছিল, স্টারলাইট, তাদের দুজনের লড়াই বাঁধে। অন্যদিকে হিউই এবং এর সাথে ও ফাদারের লড়াই বাঁধে। এখন ও ফাদার তো পাওয়ারফুল, যাকে আটকানো একদমই যাচ্ছিল না। তবে সেই মুহূর্তে সেই ঘরে একটা টাইটানিয়াম বল গ্যাগ ছিল, যেটা অ্যাশলি আমাদের ও ফাদারের জন্য জোগাড় করেছিল। অ্যাকচুয়ালি তাদের দুজনের মধ্যে একটু ডমি খেলার অভ্যাস রয়েছে। তো ও ফাদার যখন তার সেই উচ্চ আওয়াজ দিয়ে আঘাত করার চেষ্টা করে, তখনই সেই বল গ্যাগটা তার মুখে পড়িয়ে দেয় এবং আমাদের ও ফাদারের মাথাটা ব্লাস্ট করে। অন্যদিকে অ্যানির সাথে তো আমাদের ডিপের সেই ফাইট হচ্ছে। ডিপ তো প্রচণ্ড খোঁচে রয়েছে অ্যানির জন্যই, কারণ অ্যানি আসার পর থেকেই নাকি তার জীবনের সব পতন শুরু হয়েছে। তার লাইফটা খুব ভালো ছিল, সবাই তাকে রেসপেক্ট করতো, তবে সব কিছু শেষ হয়ে যায় যবে দিয়ে অ্যানি জয়েন করেছিল এইখানে। যদিও অ্যানি থেকে একটাই তো কথা বলে, নিজের ভুলগুলো তাকে স্বীকার করতে, নিজের কর্মগুলোর দায় যাতে সে নেয়, তবে সে তো সেটা নেবে না। আর কি, লড়াই করতে করতে অ্যানি তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয় এবং যেমনটা আমরা জানি যে ডিপকে তো বলে দিয়েছিল যে জলে নামলেই তাকে মেরে ফেলে দেওয়া হবে, এবং সেটাই হয়। সমুদ্রের অন্যান্য প্রাণীরা ডিপকে হত্যা করে ফেলে। দেখুন, এখানে একটা প্লট হোল তো রয়েছে, কারণ অ্যানি তো জানতো না যে ডিপের সাথে এই সামুদ্রিক প্রাণীগুলোর একটা ঝামেলা চলছে। সে লড়াই করতে করতে ডিপকে এমন জায়গায় এনেছে যেখানে ডিপ সব থেকে বেশি পাওয়ারফুল, অর্থাৎ জল। সো এখানে আমরা স্টারলাইট বা অ্যানিকে বোকা বলতে পারি। একই সাথে ডিপের গল্প এখানে শেষ হয় এবং এটা মানতেই হবে দ্য বয়েজের ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার, মানে এমন একটা ক্যারেক্টার যে প্রথম থেকে বিনোদন দিয়ে গেছে। অন্যদিকে ওভাল অফিসে হোমল্যান্ডার যে ভাষণ দিচ্ছিল, সেই স্ক্রিপ্টগুলো হোমল্যান্ডারের পছন্দ হয় না এবং নিজের মতন করে সে ভাষণ দেওয়া শুরু করে। সে লিটারালি মানুষদের থ্রেট করছে যে যারা যারা তাকে মানবে না, অবিশ্বাসী সব মানুষদের সে হত্যা করে দেবে। আর সেই মুহূর্তেই বুচার কিমিকোকে নিয়ে সেখানে চলে আসে এবং হোমল্যান্ডার এটারই তো অপেক্ষা করেছিল। ফাইনালি সেই ফাইটটা হয় যেটা আমরা চেয়েছিলাম। যদিও পরে হোমল্যান্ডার বুঝতে পারে যে সত্যি কিমিকোর মধ্যে সেই পাওয়ারটা চলে এসেছে, অর্থাৎ সোলজার বয়ের মতন, যেটা হোমল্যান্ডারকে শক্তিহীন বানিয়ে দিতে পারে। তাই হোমল্যান্ডার পালানোর চেষ্টা করে, তবে রায়ান এসে তাকে আটকে দেয় এবং সেই রুমের মধ্যেই ফাইটটা সীমিত থাকে। সো অনেক লড়াই টড়াই হওয়ার পর অবশেষে কিমিকো সাকসেসফুলি তার সেই রেডিয়েশন ব্লাস্টটা ইউজ করে এবং হোমল্যান্ডারকে কমপ্লিটলি পাওয়ারলেস করে দেয়। আর এখানেই আসল জিনিসটা ঘটে। সেই যে সুপার হিরো স্যুট পরা একটা ইনসিকিউর বাচ্চা ছেলে রয়েছে, সেটা বেরিয়ে আসে হোমল্যান্ডারের মধ্যে থেকে। যখন সে ফাইনালি রিয়েলাইজ করে যে সে পাওয়ারলেস, সে কখনোই হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে মানে র স্ট্রেংথে বিলি বুচারের সাথে লড়ে পারবে না, তখনই সে তার আসল রূপে ফিরে আসে। সে লিটারালি বাচ্চাদের মতন কান্নাকাটি করা শুরু করে, ক্ষমা চাওয়া শুরু করে তার থেকে। এবং এটা প্রিটি মাচ ভ্যালিড। আপনি যদি হোমল্যান্ডারের সাইকোলজিটা প্রথম থেকে ভালো মতন ঘেটে থাকেন, তাকে যদি ভালো মতন দেখে থাকেন, তাহলে বুঝবেন যে সে জাস্ট সিম্পলি একটা বাচ্চা ছেলে যে কোনোদিনই ম্যাচিওর হয়নি। তার শক্তি, তার অহংকার তাকে এই জায়গাতে এনেছে। আর কি, অবশেষে বিলি বুচার হোমল্যান্ডারকে আর ক্ষমা করে না। বুচার তার স্ত্রীর মৃত্যুর বদলাটা নিয়ে নেয়, তার সেই ক্রোবারটা দিয়ে হোমল্যান্ডারের মাথাটা একদম খুলে দেয়, ঠিক যেমনটা কমিক্সে হয়েছিল। এখানে ফ্যান্সদের অনেক ইস্যু রয়েছে। এই পার্টিকুলার এপিসোডটা একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ দ্য বয়েজের ক্রিয়েটাররা যেভাবে এটাকে মার্কেটিং করেছিল, তারা যা বড় বড় কথা বলেছিল যে ফাইনাল এপিসোডে আমরা এরকম টাইপের কিছু দেখবো। ইভেন তাদের যে অফিসিয়াল পোস্টার রয়েছে সেখানেও এমন কিছু তারা ছবি ছাপিয়েছিল যেগুলো দেখে মনে হচ্ছিল যে ফাইনাল এপিসোড একটা এপিক কিছু হবে, বাট যা সিম্পলি সেই হোয়াইট হাউসের মধ্যেই সেই ব্যাটেলটা সীমাবদ্ধ ছিল। হোমল্যান্ডারের মৃত্যুটা যেমনটা হয়েছে একদম সে সেটা ডিজার্ভ করে, বরং এর থেকেও প্যাথেটিক হওয়া উচিত ছিল।
ইভেন এই ফাইনাল সিজনটা আসার আগেও বহু মানুষই অনুমান করে নিয়েছিল যে হোমল্যান্ডার মরার আগে বাচ্চাদের মতন কান্নাকাটি করবে, জীবন ভিক্ষা করবে, এবং সেটাই হয়েছে। তবে ফ্যান্সরা অ্যাটলিস্ট একটা বেটার ফাইনাল ফাইট ডিজার্ভ করতো, যেটা আমরা পাইনি, যার কারণেই ফ্যান্সরা একটু ক্ষুব্ধ। এনিওয়েজ, অবশেষে লড়াই শেষ হয়। মোটমাট সেই লাইভ টেলিকাস্ট তখনও চলছিল, গোটা দেশবাসী, বিশ্ববাসী হোমল্যান্ডারের সেই মৃত্যু, তার আসল রূপটা দেখে নেয়। এখন যেহেতু হোমল্যান্ডার মারা গিয়েছে, মানুষেরা তাদের আসল অধিকারটা এবার নেওয়া শুরু করে। অ্যাশলিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়, স্ট্যান এডগার আবারও তার আগের জায়গায় ফিরে আসে। সেই ভট কোম্পানির কমপ্লিট দায়িত্বটা সে আবারও নিয়ে নেয়। এখন একটা খুশির মুহূর্ত দ্য বয় সেলিব্রেট করছে, তবে রায়ান বুচারের সাথে থাকতে চায় না। যেখানে বুচার তাকে অফার করে রায়ানের সাথে একটা নতুনভাবে জীবনটা শুরু করবে, তবে রায়ান জানে যে বুচার মোটেও ভালো মানুষ না। সো রায়ান তার সাথে তো থাকে না। অন্যদিকে বুচারের কাছের বলতে একজনই ছিল, তার প্রিয় কুকুর টেডর, সেও মারা গেছে তার ঘুমের মধ্যেই, যেটা বুচারকে আরও ইমোশনালি ভেঙে দেয় এবং সে সেই ভাইরাসটা নিয়ে চলে যায় সেই ভট টাওয়ারে, সেটাকে রিলিজ করে দেওয়ার জন্য। অর্থাৎ সে সব সুপার হিরোদেরই মেরে ফেলবে, মানে একটা সুসাইড মিশনে সে বেরিয়ে পড়ে এবং তাকে আটকানোর জন্য একজনই যায়, সেটা হচ্ছে হিউই। হিউইর সাথে তার লড়াই হয়। অবশ্যই হিউই বুচারের সাথে লড়ে পারে না, তবে বুচার শেষ মুহূর্তে থমকে যায় হিউইর মুখটা দেখে। বুচার তার নিজের ভাইয়ের কথাটা মনে করতে থাকে হিউইর মুখটা দেখে, আর সেই সুযোগেই হিউই সময় পেয়ে যায় এবং বুচারকে গুলি মেরে দেয়। বুচার মৃত্যুর আগেও হিউইকে ধন্যবাদ জানায়। সে জানায় যে হিউইর হাতে কোনো রাস্তা ছিল না, একই সাথে সে কিন্তু হিউইকে খুবই ভালোবাসত। প্রথম থেকে সে হিউইকে যতই কাওয়ার্ড বলুক, তবে হিউইর মধ্যেই বুচার তার নিজের ভাইকে দেখতে পেরেছে। সে হিউইকে যতটাই পরিবর্তন করার চেষ্টা করুক, হিউই কিন্তু কোনোদিনই পরিবর্তন হয়নি। সে মানুষদের ভালো চায়, মানুষদের হেল্প করতে চায়, সে সবার কেয়ার করে এবং শেষ পর্যন্ত সে সেটাই করেছে। শেষ পর্যন্ত বুচারের যেটা হওয়ার ছিল সেটাই হয়। বুচার এমনি মারা যেত, তার তো ক্যান্সার ছিল, তার হাতে সময় ছিল না, জাস্ট তার শরীরের প্যারাসাইটটা তাকে বাঁচিয়ে রেখেছিল। বুচারের পরিবার বলতে কেউ নেই, তার স্ত্রী মারা গেছে, তার ছেলে তার সাথে থাকতে চায় না, তার পিতাকে সে হত্যা করেছে, কারণ তার পিতাই ছিল তার জীবনের প্রথম শত্রু। যখন প্রত্যেকে আশা হারিয়েছিল, বুচার বেঁচে ছিল একমাত্র তার বদলা নেওয়ার আশাতে। এই বদলার আগুনই বুচারকে জীবিত রেখেছিল এবং যেটা সে অবশেষে নিয়ে ফেলেছে। এখন তার বেঁচে থাকার আর কোনো মানে নেই। বিলি বুচারের এই মুহূর্তে একটাই জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে একটা লম্বা রেস্ট, একটা বিশ্রাম, যেটা সে ফাইনালি পেয়েছে। হ্যাঁ, একটা দিকে তো বুচার সত্যি যে হোমল্যান্ডার চলে গেছে, তো তার জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে। যতদিন এই সুপার হিরোগুলো থাকবে এই সমস্যা কোনোদিনই মিটবে না, তবে প্রত্যেকটা মানুষের বিচার তো সে করবে না। একটা দুর্দান্ত সিন আমরা দেখতে পাই যে বুচার যখন মারা যায় সেই মুহূর্তেই সূর্য ওঠে। বুচার যখন প্রথম হিউইকে তার দলে রিক্রুট করে, যখন সেই ট্রান্সলুসেন্টের উপরে তারা আক্রমণ করে, সেই মুহূর্তে ছিল রাতের সময়। বয়েজের গল্প শুরু হচ্ছে, একটা রাতের অন্ধকার অধ্যায় শুরু হচ্ছে এবং অবশেষে এই অধ্যায়টা শেষ হয়, বুচারের গল্পটা শেষ হয় এবং সূর্য ওঠে। কিছুদিন পর আমরা বয়েজদের দেখতে থাকি যারা বুচারের কবরের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। হিউই বুচারের উদ্দেশ্যে কিছু কথা বলে। হ্যাঁ, বুচারের অনেক ভুলও তো রয়েছে, অবশ্যই স্বর্গে সে জায়গা পাবে না, নরকেই পাবে এবং সেখানে ডেভিলকেও সে প্রচণ্ড জ্বালাতন করবে, এমনটাই বিশ্বাস হিউইর। আবারও বিয়ে করে, একটা নতুন করে শুরু করার সে একটা চান্স পেয়েছে। তারও লড়াই এতদিন ধরে চলছিল, তবে সেটা শেষ, সে আবারও নতুন করে সব শুরু করবে। অন্যদিকে কিমিকো, যে সম্ভবত একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্টে রয়েছে, ফ্রেঞ্চি তার সাথে নেই, তবে তার স্মৃতিগুলো তার সাথে রয়েছে। তার গল্পই শুরু হয়েছিল একটা স্লেভ ক্যাম্প থেকে এবং তার গল্প শেষ হয় যখন কিমিকো একটা স্বাধীন মেয়ে। অন্যদিকে হিউই, সেও এখন ফ্রি। স্বয়ং দেশের নতুন প্রেসিডেন্ট তাকে একটা জব অফার করে সেই সুপার হিরোদের অ্যাফেয়ার্সের। তবে হিউই এখন একটা সাধারণ লাইফ লিড করতে চায়, যেমনভাবে তার জীবনটা শুরু হয়েছিল, একটা ইলেকট্রনিক্সের দোকান, যেমন একটা জায়গায় সে কাজ করতো, তবে এখন তার নিজস্ব স্টোর রয়েছে। সে এবং অ্যানি, তারা দুজন মিলেই এই সংসারটা সামলাচ্ছে এবং অ্যানি প্রেগনেন্ট। অ্যানির পেটে যে বাচ্চাটা রয়েছে, হিউই তার নাম দিয়েছে রবিন, এবং রবিন হচ্ছে হিউইর সেই গার্লফ্রেন্ড যাকে এড্রিয়ান হত্যা করে দিয়েছিল এবং যেখান থেকেই দ্য বয়েজের গল্প শুরু হয়েছিল। তো বুঝতেই পারলেন যে এটা একটা সার্কেল, একটা চাকার মতন, যেখান থেকে জার্নি শুরু হয়েছিল সেখানেই এসে থেমেছে। স্টারলাইট এখনও মানুষদের সাহায্য করছে যারা বিপদে, সে চলে যায় তার নিজের কাজে। অন্যদিকে হিউই আকাশে তার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি হাসে, যেটা ইন্ডিকেট করে যে এতগুলো বছরের যে হরর ছিল সেটা ফাইনালি শেষ হয়েছে। তো এই ছিল দ্য বয়েজের ফাইনাল সিজনের স্টোরি। আপনাদের কেমন লেগেছে? অবভিয়াসলি আপনারা অনেকেই ডিসঅ্যাপয়েন্ট ফাইনাল এপিসোডটা নিয়ে, ফাইনাল ফাইট নিয়ে। একই সাথে যতটা মানুষ এক্সপেক্ট করেছিল তেমনটা হয়নি, বাট কি আর করা যাবে। হ্যাঁ, একটু রাশ তারা দিয়েছে, হয়তো বাজেটের ইস্যু নাকি অন্য কিছু সেটা আমি জানি না, বাট হ্যাঁ, মিস্টেক তো তাদের আছে। তবে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবেন না। আফটার অল একটা লম্বা জার্নি শেষ হয়েছে, সেই 7 বছর আগে দেখা শুরু করেছিলাম এবং ফিল হচ্ছে যে একটা জার্নির অবসান হলো।
বাই দ্য ওয়ে আপনাদের ওপিনিয়ন্সগুলো জানাতে একদমই ভুলবেন না, কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, আমিও জানতে চাই এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন। তো দেখা হচ্ছে সেখানে, টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।